বৃষ্টি, তুমি এমন করো না প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, তোমার সাথে আমার যায় না। তোমরা হচ্ছে মধ্যবিত্ত লেভেলের, আর আমি হলাম এই শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে। সরি, তুমি আমাকে ভুলে যাও আরিয়ান। বৃষ্টি, এমন করো না। আমাদের এত বছরের সম্পর্কটা তুমি এইভাবে একদিনে শেষ করে দিতে পারো না প্লিজ। আমি কিছু একটা করার চেষ্টা করব তোমার জন্য। চেষ্টা করবে তুমি? তুমি নিজে তো এখনো অন্যের টাকা দিয়ে চলো। শরম করে না আবার এইসব বলতে? লজ্জা শরম কিছু নেই নাকি? প্লিজ বৃষ্টি, আমাকে ছেড়ে যেও না তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি বৃষ্টি, খুব ভালোবাসি। আরিয়ান, আমার হাত ছেড়ে দাও বলছি। না, ছাড়বো না। তুমি আমার কথা শোনো বৃষ্টি, প্লিজ। তোর এত বড় সাহস আমার হাত ধরে টানাটানি করিস? সামান্য কয়েকটা দিন তোর সাথে ঘোরাফেরা করছি বলে নিজের মতো যা ইচ্ছে করবি? নিজের অবস্থান কোথায় একবারও কি চিন্তা করে দেখেছিস? আসলে তোদের মা বাবা ঠিক নেই, তাই হয়তো এরকম। চুপ, একদম চুপ। এতক্ষণ তোকে ভালোবাসি বলে সম্মান দেখাচ্ছিলাম, কিন্তু সেই সম্মান তুই রাখতে দিলি না। আর আমার মা বাবাকে নিয়ে তুই একটাও বাজে মন্তব্য করবি না। তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। যা যা, আজ থেকে তুই মুক্ত। কখনো আর আমার সাথে কথা বলার মতো ইচ্ছে যাতে তোর মধ্যে না জাগে, কখনো আমার সামনে আসবি না। কথাগুলো বলেই শার্টের হাতা দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে হাঁটছিলাম। কি অপরাধ ছিল আমার? ও বড় লোকের মেয়ে, আর আমি গরিব বলে এমন করলো? হায় রে দুনিয়া! আসলে পৃথিবীতে মধ্যবিত্তদের কষ্ট কেউ বোঝে না, শুধু পারে তাদের সাথে খেলা করতে, ভালোবাসার অভিনয় করতে। সকাল থেকে বাসা থেকে না খেয়ে বের হয়েছি, এখনো মুখে এক ফোঁটা পানিও পড়েনি। পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে শুধু। আমার খাবার জন্য কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে বৃষ্টি আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। আমি তো বৃষ্টিকে ঠকাইনি, ও আমাকে ঠকিয়েছে। বৃষ্টি, তুমি আমাকে কষ্ট দিয়েছো, মনে রেখো কখনো তুমি সুখী হতে পারবে না। একদম চোখের পানি ফেলে তুমি কখনো সুখী হতে পারো না। সারাদিন কান্না করতে করতে রোডের পাশে বসে আছি, আর পকেটে 20 টাকা ছিল। এক প্যাকেট সিগারেট কিনে খাচ্ছিলাম। বাসা থেকে শুধু আম্মু বারবার ফোন দিচ্ছিল। আমি বাধ্য হয়ে ফোন বন্ধ করে দিলাম, পুরো প্যাকেট শেষ করে দিলাম। চোখগুলো যেন অন্ধকার অন্ধকার লাগছিল, মাথাটা ঝিমঝিম করে ব্যথা করছে, ভালো করে দাঁড়াতেও পারছি না যেন। পাশে একটা টিউবওয়েল ছিল, ওটা থেকে চোখে মুখে পানি দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে একটা মেয়ে চিৎকারের আওয়াজ শুনে আমি থমকে যাই। আওয়াজটা রাস্তার পাশে জঙ্গল থেকে আসছিল। আমি একটু এগিয়ে দেখি যে কয়েকটা লোক একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। এটা দেখে পাশে লাঠি বা বাঁশ জাতীয় কিছু খুঁজছিলাম। একটু অন্য সাইডে যেতেই একটা লাঠি পেলাম। আমি গিয়ে পিছন থেকে লোকটার মাথায় আঘাত করলাম। লোকটা নিচে পড়ে গেল, বাকিগুলো ভয়ে চলে গেল। এরপর আমি নিজের শার্টটা খুলে মেয়েটার গায়ে জড়িয়ে দিলাম। এরকম আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা এখনো খুব ভয়ে আছে, ভয়ে কাঁপছে। আমি একটু এগিয়ে যেতে ভয় পেয়ে একটু দূরে সরে গেল। দেখেন, ভয় পাবেন না, আমি আপনাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি, আপনার কোনো ভয় নেই। আপনি এত রাতে এই জঙ্গলে কি করছেন? আসলে লোকগুলো আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। জোর করে নিয়ে আসছে মানে? আর আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার সাথে আসেন। আমি মেয়েটাকে নিয়ে দোকান থেকে এক গ্লাস পানি দিলাম। বুঝলাম মেয়েটা ভয় পেয়ে গলা শুকিয়ে গেছে। আমার হাত থেকে গ্লাসটা নিয়ে চটপট খেয়ে নিল পানি। আমি এরপর রোডের সাইডেই নিয়ে গেলাম। ড্রিম লাইটের কারণে মেয়েটা চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে। আমি প্রথম খেয়াল করিনি, পরে দেখলাম যে হায় আল্লাহ, এত সুন্দর কিউট একটা মেয়েকে এইভাবে জানোয়ারগুলো। আমি না আসলে তো পরের দিন হেডলাইনে ছাপা হয়ে যেত। আচ্ছা, আপনি আমাকে বিশ্বাস করে সবকিছু বলতে পারেন, এবার বলেন তো আসলে আপনি একা কেন? আর ওরা আপনাকে জোর করে কিভাবে কোথাও থেকে নিয়ে আসলো? মেয়েটা আমার কথা শুনে হয়তো একটু ভরসা পেল। তারপর মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করলো যে আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। আমাদের বিশাল জায়গা জমি, টাকা পয়সার অভাব নেই। মা বাবাকে হারিয়ে ফেলার পর আমি খুব একা হয়ে যাই। এখন আমার মামারা সুযোগ বুঝে
আমাকে বাসা থেকে বের করে দেবার পর এই লোকগুলো আমার পিছু নেয়। আপনি ফেরেশতার মতো এসে আমাকে না বাঁচালে হয়তো আমি এতক্ষণে। এই বলে আরো কান্নায় ভেঙে পড়লো। মেয়েটার কথা শুনে আমার মনের মধ্যে মেয়েটা যেন খুব মায়া হলো। আচ্ছা শোনেন, আপনার কি কোনো জায়গায় থাকার মতো আছে? থাকলে বলেন, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। আসলে আমার তেমন কেউ নেই যে থাকবো। আপনি আমার জন্য অনেক করেছেন, আমি হয়তো থাকার ব্যবস্থাটা করে নিতে পারবো। দাঁড়ান, এত রাতে আমি আপনাকে একা এইভাবে ছেড়ে দিতে পারি না। আপনি আমার সাথে আসেন। কিন্তু আপনার সাথে কোথায় যাব? আরে আর কথা না বলে আসেন তো। আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি আমাদের বাসায়। মেয়েটাকে নিয়ে ভাবছি, আমাদের দেশে ভালো মানুষের পিছনে এরকম অনেক জানোয়ার আছে, তারা নাকি যে কিভাবে আল্লাহ ভালো জানে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে এসে দাঁড়ালাম। বেল চাপ দেওয়ার পর বোন এসে দরজাটা খুলে দিল। বোন আমার সাথে মেয়েটাকে দেখতে পেয়ে তো হাঁ করে তাকিয়ে আছে। ও আম্মু, দেখো কে এসেছে। তোমার ছেলে কাউকে কিচ্ছু না জানিয়ে বউ নিয়ে বাড়িতে আসছে। আমি তো বোনের কথা শুনে অধিক অবাক হয়ে তাকিয়ে আছি। আমি এটা বোনের কাছ থেকে আশা করিনি। আম্মু এসে দেখে যে আমার সাথে সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে ঢুকলাম। এরপর মেয়েটাকে ভিতরে ঢুকতে বললাম। মেয়েটা আমার কথায় ভিতরে ঢুকলো। আম্মু কিছুই বুঝতেছে না, তাই আমার হাত ধরে অন্য সাইডে নিয়ে গেল। আরিয়ান, তুই অন্তত আম্মুকে একবার বলার প্রয়োজন ছিল। মানে কি বলার প্রয়োজন ছিল? তুমি কি ভাবছো? বোন যা বলছে তা কি সত্যি ভেবে নিয়েছো তুমি? এখানে ভাবার কি আছে? তুই বিয়ে করে আনছিস, এটাই তো সত্য, তাই না? না, এটা সত্যি না আম্মু। আমি বিয়ে করিনি তো। তুমি আমার কথাটা তো একবার শোনো। এরপর আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মুকে বলার পর আম্মু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু চোখে পানি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি জানতাম তো, আমার ছেলে সবসময় ভালো কাজ করে। এই বলে আমার কপালে একটা চুমু দিল। শোন বাবা, যা করেছিস ভালো করেছিস। কিন্তু আম্মু, মেয়েটা? আরিয়ান, মেয়েটা তোর বউ না হলেও দেখতে কিন্তু ভারী মিষ্টি। অবশ্যই তোর বউ হলেও আমি মেনে নিতাম। দূর আম্মু, কি যে বলো না তুমি। এখন মেয়েটার কি হবে আম্মু? কি হবে মেয়েটার? মেয়েটা আজ থেকে আমাদের বাসায় থাকবে। আম্মু একটা হাসি দিয়ে মেয়েটার কাছে গেল। আমিও আম্মুর পিছন পিছনে গেলাম। মা, তোমার ব্যাপারে আমি সব শুনেছি। তোমার নাম কি মা? আম্মু মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিশাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো মুখটা শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া কিছুই করেনি। তাই আম্মু কিচেন রুমে গিয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে আসছে। এবার নিশাতকে সোফায় বসতে বললো। আমি আর বোন শুধু আম্মুর কাণ্ড দেখছিলাম হাঁ করে। দেখি মা, হা করো। না আন্টি, আমি খাবো না। কেন? আন্টিকে বুঝি পছন্দ হয় নাই? শোনো নিশাত, তুমি আমার মেয়ের মতো। তোমার মানে তো কি হয়েছে? আমি তো আছি। তোমার যখন কোথাও থাকার জায়গা নেই, তাহলে আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আর তুমি আমার আরেকটা মেয়ের মতো। পাগলি মেয়ে, খাবারের সময় কাঁদতে নেই। দেখি, হা করো। নিশাত মা, তুমি মিহার সাথে ওর রুমে যাও। আজ থেকে তোমরা দুজন বোনের মতো চলবে। মিহা, নিশাতকে তোর সাথে নিয়ে যা। ঠিক আছে আম্মু। এরপর মিহা নিশাতকে তার রুমে নিয়ে গেল। আমি উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি নিশাত আর মিহা কই। শুধু আম্মুকে দেখতে পাচ্ছি। আম্মু, মিহার মেয়েরা কোথায়? মিহার রুমে পাঠিয়েছি। কি ব্যাপার, তুমি মেয়েটাকে হঠাৎ এত খুঁজতেছো কেন? তোর আম্মু, তুমিও না, এমনি আর কি। ও আচ্ছা, আমার ছেলে বুঝি আজকাল এমনি মেয়ে খুঁজি। আম্মু, আমি কি উঠে যাব নাকি? এই না, আমি তো মজা করছিলাম বাবা, তুমি খেয়ে নাও। আমি আর কথা না বাড়িয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমি রুমে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি, একটা বিষয় ভাবছি। আজ আমার দুঃখর দিনেও আমার প্রথম প্রথম কষ্ট হলেও নিশাতের সাথে দেখা হওয়ার পর যেন সব কষ্ট চলে গেছে। আমি যেই বৃষ্টিকে এত ভালোবাসি, নিজের থেকেও বেশি, সেই বৃষ্টির জন্য আমার একটু কষ্ট হচ্ছে না, বরং মনের মধ্যে যেন উদ্ভূত একটা ভালোবাসা কাজ করছে। কিন্তু এমন কেন হচ্ছে? আর আমি বা কেন হঠাৎ নিশাতের কথায় এমন ভাবছি? কিছু সময় আগে পরিচয় হলো, আর এর মধ্যে ওর জন্য আমার মনের মধ্যে এত ভাবনা কেন আসছে? এসব ভাবছিলাম। চোখ বন্ধ করলে আজকের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক চেষ্টার পর চোখে একটু ঘুমের আভাস পেলাম। অবশেষে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম।
সকালে যখন আমার ঘুম ভাঙলো, কারো তুলতুলে নরম হাত যেন আমি ধরে আছি। এই নরম হাতের ছোঁয়ায় আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াহুড়ো করে চোখ তুলে দেখি যে আমি নিশাতের একটা হাত ধরে আছি, আর নিশাত আমার দিকে ঝুলে আছে। আমি লজ্জা পেয়ে ছেড়ে দিলাম। নিশাতও লজ্জা পেয়েছে, ওর মুখে আমি লজ্জার ছাপ স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। নিশাত লজ্জার কারণে কিছু বলতে পারছে না, মাথা নিচু করে রেখেছে। কিন্তু আমার রুমে নিশাত কি করছে? গলাটা নাড়িয়ে বললাম যে, এই যে আমার রুমে কি করছেন আপনি? আসলে আম্মু যে বললো আপনাকে উপরে চা দিয়ে আসতে, আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে ডাকতে গিয়ে তখন আপনি ঘুমের মধ্যে আমার হাত জড়িয়েছিলেন। ও মাই গড, এত কিছু হয়ে গেল আর আমি ঘুমাচ্ছিলাম? একটু লজ্জা লাগছে। আচ্ছা আমি তাহলে আসি, টেবিলের উপর চা রাখা আছে, খেয়ে নিন। নিশা চলে যাওয়ার পর ভাবছি, আমি তো বৃষ্টিকে নিয়ে খুব স্বপ্ন দেখছিলাম। ওকে বিয়ের পরও আমাকে প্রতি সকালে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবে। আজ তার বদলে অন্য একটা মেয়ের হাতে চা খেতে হচ্ছে। বুকে কষ্ট নিয়ে জোর করে মুখ থেকে একটা হাসি বের করলাম। আমার কপালে এসব আসেনি। বকতে বকতে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিলাম। এরপর হঠাৎ আমার চোখে গেল, সকালে যে নিশা তোমাকে চা দিয়ে গেল, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। চায়ের কাপে হাত দিয়ে দেখি এখনো গরম আছে চাটা। এরপর বিছানায় বসে চায়ের কাপের মুখে একটু চুমু খেলাম। একটু চা মুখে খেতে মনটা ভালো হয়ে গেল। আজকে চাটা খুবই ভালো হয়েছে। প্রতিদিন তো বোনই বানিয়ে দেয়, কিন্তু আজকে বানিয়ে দিল। হঠাৎ আজ বোনের চাটা এত সুস্বাদু কিভাবে হলো? বিষয়টি যেন অবাক করা। চা খেতে খেতে নিচে নামলাম। নিচে নেমে দেখি যে বোন সোফায় বসে আছে, আর আম্মুকে তো দেখছি না। কিচেন রুমের দিকে উকি দিয়ে দেখি আম্মু আজ নতুন একটা শাড়ি পরে রান্না করছে। বোনকে জিজ্ঞাসা করলাম, আজকে চা কে বানিয়েছে রে? বোন তো বললো জানি না। বোনের জানি না উত্তর পেয়ে ভাবলাম আম্মুই বানিয়েছে। আমার একটা অভ্যাস আছে, আমার যখন ভালো লাগে তখন আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরি। তাই আম্মুর প্রশংসা করার জন্য আমি কিচেন রুমে আস্তে আস্তে ঢুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আম্মু, আজকে না চাটা কিন্তু সেই হয়েছে। এই কথাটা বলতে না বলতে কি যেন আউ করে চিৎকার দিয়ে উঠলো। আমি তো চিৎকারের আওয়াজ শুনে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিলাম। এরপর যাকে দেখলাম, ও মাই গড, এটা তো নিশাত। নিশাত আম্মুর শাড়ি পরেছে, সেই জন্য আম্মুর মতো লাগছে। তাই তো আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? মান সম্মান তো সব শেষ। নিশাতের চিৎকার শুনে বোন আর আম্মু দৌড়ে এসে দেখে যে নিশাত নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে। আমি এখন কি বলবো? নিজের কাছে যে কি লজ্জা লাগছে। ইস, কি যে হয়ে গেল, নিজেকে যেন খুনের আসামির মতো মনে হচ্ছে। কি হয়েছে নিশাত মা? তুমি কান্না করছো কেন? আর আরিয়ান, তুই এখানে কেন? নিশ্চয়ই তুই মেয়েটাকে কিছু করেছিস। নিশাত, তুমি বলো, আরিয়ানকে কিছু করেছে তোমার সাথে? নিশাত শুধু নিচের দিকে তাকিয়ে কান্না করছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি। আমার কথাটা এখন আম্মু বিশ্বাস করবে না। আম্মু, আমার কথাটা তো শোনো। চুপ, আমি তোর কথা শুনতে চাই না। নিশাত মা, তোমাকে বলছি, বলো আরিয়ান তোমার সাথে কি করেছে, বলো। নিশাত আম্মুর কথা শুনে চোখের পানি অবস্থায় উপরের দিকে মুখ করে বলল যে, আমি এখানে বিরিয়ানি রান্না করছিলাম, তখনই উনি এসে আমাকে পেছন থেকে। এবার আমি আম্মুর সামনে গিয়ে তাকে বললাম, আম্মু দেখো, আমি এসব ইচ্ছে করে করিনি তো। তুমি তো জানোই আমার এটা অভ্যাস। আমি মনে করেছিলাম তুমি এটা, আর সকালে চাটা মনে করেছিলাম তুমি বানিয়েছো। তাই ধন্যবাদ দিতে এসে দেখি তোমার শাড়ি পরে উনি রান্না করছে। আমি ওনাকে তুমি মনে করে জড়িয়ে ধরলাম, বিশ্বাস করো। আর কোনো কথা বলবি না তুই। এর আগে তোর কারণে অনেক মানুষের কাছ থেকে বিচার এসেছে, তুই এতটা নিচে নামতে পারলি? ছি আরিয়ান, ছি। তোর জন্য আমি একটু শান্তিতে বাঁচতেও পারবো না। এসব কে জন্য করিস? তোকে তো বলছি আমি বিয়ে করতে, তুই বিয়ে করছিস না, এখন নিশাতের সাথে নোংরামি করতেছিস। বাহ আম্মু বাহ, তোমার অনেক সুনাম শুনেছি। অসংখ্য ধন্যবাদ তোমার মুখ থেকে এইসব শোনার জন্য। একদিনে এত পরিবর্তন কি করে হলে? আর নিশাত, আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন, তাহলে কাল আমার সাথে কেমনে আসলেন? এই মিথ্যা বিশ্বাসে আসলেন? আমাকে দেখে কি মনে হয় আমি আপনার সাথে নোংরামি করতে পারি? অভিনয় দেখছি ভালোই পারেন। আম্মু, অন্তত তোমার থেকে আমি এটা আশা করিনি। একটা বাইরের মেয়ের জন্য তুমি নিজের ছেলেকে গায়ে হাত তুললে। আর কি যেন বলছিলে, আমার জন্য শান্তিতে তুমি বাঁচতে পারছো না। ঠিক আছে, আমি তোমাদের মাঝে আর থাকবো না। নিজের ছেলের উপর তোমার বিশ্বাসই নেই, আর একদিন হলো একটা অচেনা মেয়ের প্রতি তোমার এত বিশ্বাস। হোয়াট এ ব্রিলিয়েন্ট কেস।
আমি এই কথা বলে আমার ফোনটা কিচেন রুমে একটা আছাড় মারলাম, এরপর বাসা থেকে বের হয়ে গেলাম। আম্মু, আম্মু, ভাইয়া কোথায় চলে যাচ্ছে? ভাইয়াকে আটকাও আম্মু। মিহা, চুপ থাকো তুমি, কোনো দরকার নেই। যখন রাগ ঠান্ডা হবে তখন নিশ্চয়ই আসবে। নিশাত কান্না করতে করতে আম্মুর সামনে এসে বলল যে, মা, আসলে ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ভয় পেয়ে কান্না করে দিলাম। এটা আপনি ঠিক করেন নাই। প্লিজ আপনি ওনাকে আবার বাসায় ফিরিয়ে আনেন। তুমি ওসব নিয়ে আর ভেবো না। তুমি উপরে যাও, আমি রান্না বসাবো এখন। আরিয়ানের মাথা ঠান্ডা হলে ও এমনিতেই চলে আসবে। আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নিশাতের মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু নিশাত ভাবছে আরিয়ানকে কেউ বকলে নিশাতের এত কষ্ট কেন হয়। নিশাত রুমে ঢুকে আনমনে দরজাটা বন্ধ করে এসব ভাবছিল আর কান্না করছিল। আমি বাসা থেকে বের হয়ে খালি পেটে হাঁটছি। এরপর দোকানে ঢুকে এক প্যাকেট সিগারেট নিলাম। খুব খারাপ লাগছে। সারা রাত বৃষ্টির জন্য আমার কষ্ট, ওই কলিজাটা ফেটে গেছে। এখন এই সামান্য একটা মেয়ের জন্য এতটা অপমান করলো। আমার থেকে মেয়েটা বড় হয়ে গেল। ঠিক আছে, আমি আর বাসায় যাব না। সারাদিন কাটিয়ে দিলাম দোকানের সিগারেটের সাথে। আমার এখন সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে সিগারেট। আগে পিছিয়ে আমার আর কেউ নেই। কত সুন্দর ছিল দিনগুলো, বৃষ্টির সাথে কত ঘোরাফেরা করেছি। এইসবই ভাবছিলাম আর নিকোটিনের ধোয়া বাতাসের সাথে ওড়াচ্ছিলাম। কারো হাতে স্পর্শে আমি ভাবনা থেকে বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি একটা লোক। কি ভাই, কি সমস্যা? এইভাবে হাত ধরে ডাকছেন কেন? আরে ভাইয়া, তোমাকে ওই দূর থেকে একটা মেয়ে ডাকছে, আমাকে বললো তোমাকে ডেকে দিতে, তাই তোমাকে ডেকে দিলাম। আমি এবার লোকটার কথা শুনে সামনের দিকে তাকাতে কিছু একটা দূর থেকে দেখতে পেলাম। একটা বোরখা পরা মেয়ে আমাকে হাত ইশারা করে ডাকছে। কিন্তু কি হতে পারে এই মেয়েটি? এইসবই ভাবছিলাম আর বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। মেয়েটা এখনো কিছু দূরে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আমাকে ডাকছিল। আমি গুটি গুটি পায়ে গিয়ে গেলাম। মেয়েটার কাছে যাওয়া মাত্রই মেয়েটা বলল যে, কি সমস্যা আপনার? কখন থেকে আপনাকে ডাকছি, কথা কানে যায় না বুঝি? কোথায় ছিলেন সারাদিন? আর এসব কি চাইবাস খাচ্ছেন? সারাদিন বাসায় আসেন নাই, সবাই কান্নাকাটি করছে আপনার জন্য, সেটা কি জানেন না আপনি? এক নিঃশ্বাসে মেয়েটা এইসব বলে থামলো। আমি তো মেয়েটার কথা শুনে একদম চুপ হয়ে গেলাম। আমি আজ এরকম বোরখা পরা মেয়েকে ফার্স্ট দেখলাম। কোনো মেয়েকে বোরখা পরে যে এতটা সুন্দর লাগে আমার জানা ছিল না। আমি যেন চোখই ফেরাতে পারছি না। আবার চুপ থাকা দেখে মেয়েটা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি যেন আমার সব শক্তি হারিয়ে ফেলছিলাম। কোনো মতে যেন মেয়েটাকে আমি কোনো কিছুই বলতে পারছি না। অনেক চেষ্টার পর বললাম যে, এই যে কে আপনি? আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার আজরাইল, বুঝেছেন? আপনি আপনি এখানে কি করছেন? তো কাকে আশা করেছিলেন শুনি? কাউকে না। আপনি এখানে কেন এসেছেন? চলে যান বাসায়। সকালে তো আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিলেন। এখন আবার কি চাইছেন? এখন আবার অপমান করানোর শখ যাচ্ছে বুঝি? চুপ। হ্যাঁ, আপনি তো শুধু পারেন কান্না করতে। আসলে মেয়েরা কিভাবে যে চোখ থেকে সহজেই পানি বের করে মায়াই ফেলে, আবার পরবর্তীতে কষ্টও দেয়। আপনিও তাদের মধ্যে একজন, তাই না? শোনেন, আর কোনো কথা নয়, বাকি কথা বাসায় গিয়ে হবে। আমার জন্য বাসা থেকে বের হয়েছেন, তাহলে এখন আবার আমার জন্য বাসায় যাবেন। মা আর নেহা বোন কান্না করছে। আপনি কি চাইছেন? ওদের কষ্ট দিতে? আমি তো নিজের দোষ স্বীকার করছি, তাই না? তাহলে এখন আপনি আমার সাথে বাসায় যাবেন আশা করি। এর মধ্যে আর অমত করবেন না, ওকে? আমি রিক্সা ডাকছি, ওয়েট করেন। আয় মামা, যাবেন? রিক্সাওয়ালা দাঁড়ানোর পর আমি নিশাদের কথায় অমত করতে পারিনি। ওর সাথে রিক্সায় উঠলাম। মেয়েটাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। মেয়েটা যেমন দেখতে সুন্দর, কণ্ঠটাও অনেক মিষ্টি। এই না, আমি কেন মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছি? কি হয়েছে আবার? এখনো বৃষ্টির কষ্টটা মন থেকে দূর করতে পারিনি। তার ভিতর আবার নিষেধের উপর এত দুর্বল হলে তো চলবে না। আমাকে আরো শক্ত হতে হবে। আমার এখন প্রথম কাজ হচ্ছে নিষেধের সম্পর্কে সবকিছু জানা এবং তার যোগ্য ঠিকানায় পৌঁছে দেওয়া। নিষেধ আর আমি দুজন একই রিক্সায় বসে আছি পাশাপাশি। এই দুদিন আমার সাথে কি হয়েছে? নিষেধের সাথে যতক্ষণ কথা বলছি মনে হচ্ছে তার প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি। না, আমাকে আরো শক্ত হতে হবে। নিষেধকে পাশে রেখে তার যোগ্য জায়গার সম্পদ চিনিয়ে দিয়ে তার যোগ্য ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আমাদের সাথে থাকলে নিষেধ তার আপন মানুষকে ছেড়ে থাকতে কষ্ট পাবে। আমি চাই না নিষেধকে কোনো রকম কষ্ট দিতে। এই যে প্যাচার মতো ওভাবে তাকিয়ে ওদিকে কি ভাবছেন? কি? আপনার এত বড় সাহস? আমাকে পেঁচা বলছেন? প্যাচাকে তো প্যাচাই বলা উচিত। ওইভাবে চোখ বড় বড় করে কেউ তাকায়, আমার তো ভয় লাগছে। এই মামা, রিক্সা থামেন তো। কি সমস্যা আপনার? মামা, আপনি থামবেন না, আপনি চালান। আই, কি সমস্যা? এরকম কেন করছেন? আপনি আমাকে পেঁচা বলছেন, অথচ পেঁচার সাথে এক রিক্সায় করে যাচ্ছেন। আবার আমাকে বলছেন ভয় করছে।
আমাকে যদি এত ভয় লাগে তাহলে এত রিক্সায় করে নিয়ে যাচ্ছেন কেন? এ আপনাকে আমি নিয়ে যেতে বইই গেছে। আমি শুধু মা আর নেহার কথা ভেবেই আপনার কাছে আসছি। না হলে আমার কোনো মুড নেই আপনাকে রিক্সায় করে বাসায় নিয়ে যাওয়ার, বুঝেছেন মিস্টার? আমি চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে নিশাত মনে মনে বলল যে, সত্যি উনি একটা বেচা, এরকম বোবার মতো বসে থাকলে কি ভালো লাগে? আমি সারা রাস্তায় নীরবতা পালন করলাম। বাসার কাছে থাকায় তাড়াতাড়ি চলে এলাম। রিক্সা থেকে নেমে বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমি আর নিশাত। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেল বাজান। না, আমি কেন বাজাবো, আপনি বাজান। দেখলেন আপনি কতটা ভীতু। ওকে, আর ভয় পেতে হবে না, আমি বেল চাপ দিতেছি। আমি আর কিছু বলছি না, কারণ নিশাতের কথাগুলো অন্যরকম ধরনের হলেও আমার কাছে ভালো লাগছিল। নিশাত বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজাটা খুলে দিল। কি নবাব, এসেছেন? না আসলেও পারতেন, আমরা তো কেউ না আপনার। আমাদের কাঁদিয়ে ভালোই সুখ পান, তাই না? আম্মুর কথা শুনে আমি ইমোশনাল হয়ে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আম্মু, সকালে কি থেকে কি করে ফেলেছি, আমাকে মাফ করে দাও আম্মু। আমার জন্য তোমরা কান্না করছো, আমি তোমাদের কষ্ট দিতে চাই না আম্মু। আমি জানতাম আমার ছেলে যখন বুঝবে তখন ঠিক ফিরে আসবে। আম্মু, আমি তো আসতামই না, কিন্তু উনি আমাকে নিয়ে আসলো। নিশার দিকে ইশারা করে বললাম। আম্মু এবার নিশাদের মুখে হাত দিয়ে বললো যে, আমি জানি তো, আমি কাল যখন নিষাদকে প্রথম দেখছিলাম তখনই আমার ওকে ভালো লেগে যায়, কারণ আমি জানতাম এরকম একটা মিষ্টি মেয়ে কখনো খারাপ হতে পারে না। আরিয়ান বাবা, আমি কিন্তু নিষাদের মতো একটা বৌমা চাই। কি বলবো, নিচের দিকে তাকিয়ে আছি। নিশা তো নিচের দিকে তাকিয়ে আছে। নিশাদ এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সে লজ্জা পেয়েছে। মা, আমি উপরে গেলাম। এবার ক্লিয়ার করে বুঝলাম যে নিশাদ আম্মুর কথা শুনে লজ্জা পাচ্ছে। আমার কাছেও কেমন যেন লজ্জা বোধ হচ্ছে। আরিয়ান, জি আম্মু। তোমার বোনটা যে তোমার জন্য খুব কান্না করছিল, না খেয়ে আছে তোমার জন্য। অনেক চেষ্টা করলাম খাওয়াতে, কিন্তু ও বলছে ওর ভাইয়াকে ছাড়া খাবে না। এখন গিয়ে রাগ ভাঙাতে চাও? কি, আমার বোনটা না খেয়ে আছে? আম্মু, আমার বোনটা কোথায়? হয়তো ছাদে আছে, তুমি গিয়ে দেখো। আমি আর দেরি না করে সোজা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি আমার পাগলি বোনটা ছাদের কোণায় দাঁড়িয়ে কি যেন ভাবছে। আমি পিছন থেকে গিয়ে ওর চোখে হাত দিয়ে ধরলাম। বোনটা একটু আচমকা চমকে উঠলো। কে? আমার চোখ কে ধরেছে? আমি এবার মিহার চোখ ছেড়ে দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তুই তুই এখানে কেন এসেছিস? তুই চলে যা। সরি কলিজা, আমার কিউট বোনটা বুঝে আমার উপর রাগ করেছে। কার উপর রাগ করব? কারো উপর রাগ করি না আমি। হলে বাবালে, দেখি তো, না খেয়ে তোমার বোনটা একদম শুকিয়ে গেছে। কি, ভাইয়ের ওপর এখন অভিমান করে আছিস? সরি তো বললাম। ওকে, তাহলে আমি আবার চলে যাই। তুই তো ভাইয়ার কথা শুনছিস না। কথাটা বলতে দেরি বোন আমাকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ভাইয়া বল, আমাদের ছেড়ে কখনো আর যাবি না? বল প্লিজ। কথা দিচ্ছি বোন, তোদের ছেড়ে ভাইয়া কোথাও যাব না। কিন্তু বোন, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি, ভাইয়ার আম্মুকে ছেড়ে কিভাবে থাকবি? দূর ভাইয়া, এসব পচা কথা বলো না তো। আমি, আম্মু আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখি এবার একটু হাসি তো আনবি নাকি? আমার কথা শুনে মিহা ফিক করে হেসে দিল। মিহা, ভাইয়া কিন্তু তোমার উপর খুব রেগে আছি। তুমি খাওয়া দাওয়া করনি কেন? তুই জানোস না ভাইয়া, তোকে ছাড়া আমি খাই না। জানি তো। মিহা, নিশ্চয়ই তো এখন খিদে লেগেছে। আমারও খুব খিদে লেগেছে। রুমে আয়, তোকে ভাইয়া আজ খাইয়ে দেবো। ইয়ে ভাইয়া, তোমার হাতে খেতে তো আমার খুব ভালো লাগে। কাউকে কিচ্ছু আনতে হবে না, আমি খাবার নিয়ে আসছি 3 জনের জন্য। আম্মু 3 জন মানে? আরেকজনকে? কি আবার নিষাদ? দেখি 3 জন এবার শুরু করো। আমার জন্য না খেয়ে আছে মানে? কে না খেয়ে আছে আমার জন্য? আমার কথাটা শুনে নিশাত আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আরিয়ান, তুমি তো খাচ্ছ না। আম্মু, আমি কিন্তু ভাইয়ার হাতে খাবো। আম্মু প্লেটটা এগিয়ে দিল আমার হাতে। আমি হাতে নিয়ে মিহার মুখে এক লোকমা খাবার তুলে দিলাম। মিহা চুপটি করে খাচ্ছিল। অন্যদিকে আমাকে অবাক করে দিয়ে আম্মু নিশাদকে খাইয়ে দিচ্ছে। আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে। আম্মু, আমি মিহাকে খাইয়ে খেয়ে নেব। এরপর সবাই খাওয়া দাওয়া করার পর আম্মু চলে গেল। আমার জন্য খাবার রাখা আছে। ভাইয়া, আমার কিছু পড়া আছে, তুই আর নিশাত আপু রুমে থাক, আমি গেলাম। কি হয়েছে আপনার আঙ্গুলে? কি হয়েছে দেখি? না, একটু কেটে গেছে, সমস্যা নেই, আমি খেয়ে নেবো। ইস, কিভাবে কাটলো? আপনার বোন কোথায় থাকে যে বুঝি না।
কখন কি করে নিজেই খেয়াল রাখতে পারে না। খেতে তো পারবেন না এখন। আরে না, আমি চামচ দিয়ে খেয়ে নেবো। ওয়েট, চামচ আনছি। 1 মিনিট, চামচ আনতে হবে না, দেখি আমি খাইয়ে দিতেছি। আরে না, এটা কি বলছেন? আপনি খাইয়ে দেবেন মানে? কেন, আমার হাতে খেতে কি অসুবিধা? দেখেন, আপনি আমাকে নিজের আপন ভাবতেও পারেন, আবার নাও ভাবতে পারেন, কিন্তু আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, আমি তো এটা অস্বীকার করতে পারি না। কথা না বাড়িয়ে হাঁ করেন। আমি নিশাতের কথা শুনে হাঁ করলাম। নিশাত আমাকে খাইয়ে দিচ্ছে, আমি যেন বাধ্য ছেলের মতো খাচ্ছিলাম। খাওয়া শেষ পর্যায়ে হঠাৎ রুমের দরজা থেকে বলে উঠলো, ওয়াও। হঠাৎ কথাটা শুনে আমার কাশি শুরু হলো, পানি যাচ্ছিলাম। নিশাত আমাকে পানি খাইয়ে দিল। আমি এক ঢোক পানি খেয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম। এরপর রাগী লোক নিয়ে দরজার দিকে তাকাতে দেখলাম বোন দরজার সাথে হেলান দিয়ে নিশাত আর আমার সব কাণ্ড দেখে খিলখিল করে হাসছিল। নিশা তো লজ্জায় একদম মাথাটা নিচু করে আছে, আমারও কাছে কিরকম যেন লজ্জা বোধ করছে। ওই মিহা, তুই এখানে কেন? আর এইভাবে দাঁড়িয়ে হাসছিস কেন? বাহ, তলে তলে তাহলে দুজন এত দূর চলে গেছো নিশাত আপু। ওই তুই দাঁড়া, আজকে তোকে কি করি দেখ। ও ভাইয়া, এত রাগ কেন করো? আচ্ছা, তোমাদের ডিস্টার্ব করলাম, সরি, আমি আসি। নিশাতের দিকে তাকিয়ে দেখি নিশাত লজ্জার কারণে কিছু বলতে পারছে না। আমি নিজেই নীরবতা ভেঙে বললাম যে, এই যে আসলে আমার বোনটা এরকমই, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না, আমি কিছু মনে করিনি। আমি জানি মিহা এরকম মেয়ে, একদিক দিয়ে ভালো হয়েছে, এরকম মেয়ে আমার খুব ভালো লাগে। তাই নাকি? আচ্ছা, এখন তাহলে আমি উঠি। 1 মিনিট, আপনি কই যাচ্ছেন? এখনো তো খাবার বাকি আছে, এগুলো কে খাবে? আসলে আর খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, সকাল থেকে তো সিগারেট খেয়েছিলেন, শুধু মুখে তো পানিও পর্যন্ত দেন নাই। আপনি যদি এখন বাকি খাওয়াগুলো না শেষ করেন তাহলে কিন্তু আমি মার কাছে সব বলে দিব। কেন জানি না নিশাতের কেয়ারগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে কোথায় আমি বৃষ্টির জন্য কষ্ট পাবো তা না হয়ে নিশাতের জন্য ভালো লাগা কাজ করছে। এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? না, আপনি খাইয়ে দেন। এই তো, গুড বয়। নিশাত আমাকে খাইয়ে দিল, খুব ভালো লাগলো নিশাতের হাতে খেয়ে। খাওয়া দাওয়া করে আমি রুম থেকে উঠে আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম, এরপর বিছানায় এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমার ঘুম আর আসছে না। শুধু বারবার বৃষ্টির সাথে একসাথে চলাফেরা ইত্যাদি এসবই চলছে। ভালো কাজগুলো বেশি বেশি মনে পড়ছে। ফেসবুকে ঢুকে কয়েকজন বন্ধুর সাথে চ্যাট করে অফলাইনে চলে গেলাম। তখন রাত 12টা ছুঁই। ভাবছি ছাদে যাব, সবাই ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি একটা চাদর নিজের গায়ে জড়িয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে তো আমি অবাক হলাম খুব, কারণ ছাদের একদম কোনায় কে যেন তাকিয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি একটু এগিয়ে গিয়ে, কে কে ওখানে দাঁড়িয়ে আছে? আমার কথাটা শুনে লোকটা পিছন ফিরে থাকাতেই দেখলাম যে আরে এটা তো নিশাত। ও এখানে কি করছে? আপনি আপনি এত রাতে ছাদে কি করছেন? এমনি ঘুম আসছিল না তাই আর কি, কিন্তু আপনি ছাদে কেন হঠাৎ? আমারও সেম, আপনার মতো ঘুম আসছিল না। তাই? কি মজার বিষয়, তাই না? আপনারও ঘুম আসছে না আর আমারও ঘুম আসছে না। ভাগ্যক্রমে আপনিও আসলেন ছাদে আর আমিও আসলাম। সো আপনি একটা গল্প শোনান তো। আরে না, কি বলছেন? গল্প বাড়ি না। মিথ্যা কেন বলছেন? আমি তো মিহার মুখ থেকে সব শুনছিলাম। আপনি তো ভালো গল্প বলতে পারেন, মিহাকে গল্প বলে বলে ঘুম পাড়াতেন। এখন আমি বলছি বলে পারেন না, তাই না? আসলে আপনি কি শিওর যে গল্প শুনবেন? শুনবো, আপনি বলেন। এরপর আমার জীবনে বৃষ্টির সাথে যা যা কিছু হয়েছে সবকিছু খুলে বললাম। সবকিছু বলার পর নিশাতের দিকে তাকাতে ওর চোখে আমি পানি দেখতে পেলাম। কি হয়েছে? আপনি কান্না কেন করছেন? একটা মানুষ ভেতরে ভেতরে কষ্টে মরে যাচ্ছে, উপর দিয়ে সবার সাথে কত ভালোভাবে চলে, বুঝতে দেয় না তার কষ্টগুলোকে। পৃথিবীতে আপনার মতো ভালো মানুষেরা আছে বলেই আজ পৃথিবী টিকে আছে। কি যে বলেন না, ভালো মানুষ হতে আর পারলাম কই। আমি যদি ভালো মানুষই হতাম তাহলে বৃষ্টি আমাকে ছেড়ে কখনোই যেত না। আসলে না, আমি সত্যি খুব খারাপ একটা মানুষ। না, আপনি মোটেই খারাপ মানুষ নন। আপনার চোখের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় বৃষ্টি আপনাকে ছেড়ে দিয়েছে। ও খুব বোকা মেয়ে, সত্যিকারের ভালোবাসা পেয়ে ও হারিয়ে ফেলেছে। আজকাল সত্যিকারের ভালোবাসা খুব কম দেখা যায়। তার মধ্যে আপনাকে দেখলাম যে নিজের কষ্টগুলোকে চাপা দিয়ে পরিবারের মানুষকে খুশি রাখতে চান। আচ্ছা, এসব বাদ দেন। আর একটা কথা, আব্বু বা বোনকে এসব বলিয়েন না প্লিজ, ওরা এইসব শুনলে খুবই কষ্ট পাবে। আমার উপর আপনার বিশ্বাস আছে তো?
আপনার ওপর আমার ফুল বিশ্বাস আছে। আরিয়ান, আমাকে কি আপনার পাশে রাখা যায় না? একটা সুযোগ তো দিতে পারেন। শালীন, জীবনে সত্যিকারের ভালোবাসা একজনকেই বাসা যায়। আমি বৃষ্টিকে অনেক আগে আমার মন দিয়ে ফেলেছি। সরি, আর কাউকে এই মন আর দিতে পারবো না। আর বেশি রাত জাগবেন না, তাড়াতাড়ি রুমে গিয়ে শুয়ে পড়েন। আমি এই বলে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। নিশাত মেয়েটা খুব ভালো একটা মেয়ে, ওকে এসবের মধ্যে জড়াবো না। আমার এখন প্রথম টার্গেট হচ্ছে যোগ্য ঠিকানায় ওকে পৌঁছে দেওয়া। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। অবশ্যই প্রথম প্রথম ঘুম আসছে না, কিন্তু কিছু সময়ের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কারো হাতে নরম ছোঁয়ায় আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি নিশাত আমার মাথায় হাত বোলাচ্ছে। কিন্তু নিশাত আমি যে জেগে গেছি এটা হয়তো খেয়াল করেনি। তার চোখ মুখ দেখে বুঝলাম সে গভীর ভাবনায় আছে। ওর ভাবনার বাঁধ ভাঙিয়ে আমি বললাম যে, কি ব্যাপার, আপনি এখানে কেন? নিশাত আমার কথা শুনে চমকে উঠল, এরপর সাথে সাথে দাঁড়িয়ে গেল। ও হয়তো আচমকা আমার কথা শুনে ভয় পেল। না মানে, আপনার ঘুম কখন ভাঙলো? আমি আপনাকে প্রশ্ন করছি ফার্স্ট, সো উত্তরটা ফার্স্ট দিলে ভালো হয়। আপনি এখানে কি করছেন এই সময়? না মানে, আসলে মা বলেছে আপনার ঘুম ভেঙেছে কিনা দেখার জন্য। সবাই আপনার জন্য ওয়েট করছে তো তাই। ও আচ্ছা, তাহলে আপনি যান, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসেন, সবাই বসে আছে আপনার জন্য। নিশা চলে গেল আমার রুম থেকে। আমি বিছানা ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে ভাবছিলাম সবকিছুই তো বুঝলাম, কিন্তু নিশাত আমার দিকে তাকিয়ে এরকম মুচকে মুচকে হাসছিল কেন? দূর, এত ভেবে লাভ নেই। আজকালের মেয়েরা মনে এক আর কাজে অন্য এক, তার প্রমাণ তো নিজের চোখেই দেখলাম। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। সবাই নাকি আমার জন্য নিচে বসে আছে, তাই চটপট ফ্রেশ হয়ে নিলাম। এরপর মোবাইলটা হাতে নিয়ে টিপতে টিপতে নিচে নামলাম। নিচে নেমে দেখি মোটামুটি সবাই খাওয়ার টেবিলে উপস্থিত আছে। আমি ফোনটা পকেটে রেখে একবার মাথাটা উপরে উঠিয়ে দেখি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বিষয়টা আমার কাছে যেমন অদ্ভুত লাগলো তেমনি বিরক্তিও লাগলো। তাই কাউকে কিছু বলতে না পেরে আম্মুকে প্রশ্ন করে বসলাম, আম্মু কি হলো, এইভাবে তোমরা আমার দিকে কি দেখছো? না বাবা, আজ দেখতেছিলাম তুমি এত তাড়াতাড়ি কিভাবে ঘুম থেকে উঠলে। বিষয়টা তো অবাক করা, তাই না? আরে কি বলছো তুমি, সবসময় কি একই টাইমে উঠবো নাকি? আর আমার আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তাই আর কি। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? অন্য কোনো মতলব আছে নাকি? মানে আই মিন, কি বলতে চাইছো আম্মু? আহা মা, আপনারা চুপ করেন। এই যে আপনি এসে বসেন, আপনার খাবার ঠান্ডা হয়ে গেলে কি খাবেন? আমি আম্মুর দিকে বিরক্তকর মোড নিয়ে একবার তাকালাম, এরপর চেয়ারে গিয়ে বসে পড়লাম। আসলে আম্মুর কথাটা তেমন একটা মন্দ না। আসলে আমি সবসময় খুব দেরি করে ঘুম থেকে উঠি, তাই আম্মু এটা মিন করতে চাইছে। আমার আজ তাড়াতাড়ি ঘুম ভাঙার পিছনে সত্যি একজনের অবদান আছে, আর সেটা হলো নিশাতের। কারণ নিশাতের হাতের ছোঁয়ায় আমার ঘুম ভেঙে গেল। আম্মু মনে হয় কিছুটা আন্দাজ করতে পেরেছে, তবে আমিও এত সহজে মেনে নেওয়ার পাত্র নই। আমি নিচের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলাম। হঠাৎ খাওয়ার মাঝে আম্মু নিশাতকে প্রশ্ন করে বসলো যে, আচ্ছা মা, তোমাদের বাসাটা কোথায়? আপনাদের বাসার পেছনে 1 মাইল যেতে যে জঙ্গলটা আছে, ওটার পাশে একটা ছোট্ট শহর আছে না, ওখানে। ও আচ্ছা, তাহলে তুমি খাও। আমি আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে আমি দাঁড়িয়ে গেলাম। নিশাত, কি বলবো, আপনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু বোন আর আম্মু তো সামনে এইভাবে সরাসরি বললে তো খারাপ ভাববে। কিন্তু কি করা যায়, যা হবার হবে। নিশাতের ভালোর জন্য সবার সামনে হলেও আমাকে বলতে হবে। আচ্ছা নিশাত, আপনার সাথে আমার কিছু কথা আছে, রুমে আসেন। আমার কথা শুনে আম্মু আর বোন হাঁ করে তাকিয়েছিল, কিন্তু আমারও সব ভাবলে চলবে না। আমাকে নিশাতের সম্পর্কে সব কিছু জানতে হবে। আমি উপরে রুমে গিয়ে নিশাতের জন্য ওয়েট করছিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, নিশাতের কোনো খোঁজ খবরই নেই। আমি এবার যখনই দরজার সামনে উকি মারতে যাব, ঠিক তখনই নিশাত রুমে ঢুকে পড়ল। নিশাতের মাথার সাথে আমার মাথায় বাড়ি খেলাম। সরি, আমি আসলে ঠিক দেখতে পাই না তো তাই। আর আপনি উকি কেন মারছেন? আচ্ছা, আপনার মাথা একটু এদিকে এগিয়ে আনেন তো। মানে মাথা কেন এগিয়ে আনবো? হোয়াট ইজ দিস? না, ছোটবেলায় শুনেছিলাম মাথার সাথে কেউ বাড়ি খেলে আবার তার সাথে ঠেকানো উচিত, না হলে সিং উঠবে। হোয়াট, আর ইউ ম্যাড? একজন শিক্ষিত মেয়ে হয়ে এইসব আনকমন কালচার বিশ্বাস করেন? না মানে, আচ্ছা বাদ দিন, আপনি কি যেন বলছিলেন বল। ও হ্যাঁ, বলবো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমার কথা শুনে নিশাত আমার বিছানায় বসলো। আমি পানির জগ নিয়ে 1 গ্লাস পানি খেয়ে নিশাতের দিকে তাকিয়ে বললাম যে, দেখেন, আপনাকে আমি এখানে কেন ডেকেছি আপনি কিছু জানেন? না তো। আপনাকে এখানে ডাকার কারণ হলো আপনার সম্পর্কে সবকিছু জানার জন্য।
আমার সম্পর্কে জেনে আপনি কি করবেন? আর আপনি এসব জানতে কেন চাইছেন? কারণ এভাবে তো থাকলে হবে না। আপনার মতো মেয়ের সাথে সবাই অপরাধমূলক কাজ করছে, তাই আমি চাইছি আপনার থেকে হেল্প নিয়ে আপনাকে আপনার যোগ্য ঠিকানায় পৌঁছে দেওয়া। আমার কথা শুনে নিশাতের চোখে পানি দেখলাম। নিশাত আমার দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আরিয়ান প্লিজ এসব বাদ দেন। আমি তো এখানে অনেক ভালো আছি। আমার টাকা পয়সা জায়গা জমি কিছুই লাগবে না, এগুলো ওরা নিয়ে গেছে। আমার পৃথিবীতে মা বাবা নেই, যার মা বাবা পৃথিবীতে নেই সে বিশাল ধন সম্পদ থাকলেও ভালোবাসার দিক দিয়ে খুব অসহায়। আপনি আমাকে ওই দিন রাস্তা থেকে বাঁচিয়ে আপনাদের বাসায় আনলেন। তখন মনে হয়েছিল আমি আমার পুরনো ফ্যামিলিকে ফিরে পেয়েছি। তাই এখন আপনি আমাকে মার মিহাপুর থেকে আলাদা করবেন না প্লিজ। আমি আপনাদের সাথে থাকবো, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তাও আমাকে আপনাদের থেকে বঞ্চিত করবেন না প্লিজ। আমি মরে যাব আপনাদের ছাড়া। নিশাত এইসব বলে চোখের পানি ছেড়ে দিল। ও অঝোর নয়নে কান্না করছে। নিশাতের কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। ওর প্রতি আমার মায়া জিনিসটা কাজ করছে। আমার এখন কি করা উচিত? মেয়েটার জন্য খুব মায়া হচ্ছে। আমি বিছানা থেকে উঠে দরজা বন্ধ করে দিলাম, কারণ দরজা খোলা অবস্থায় আম্মু বা বোন যদি রুমে ঢুকে পড়ে তাহলে তো বিশাল সমস্যা হয়ে যাবে। নিশাত কেন কান্না করছে? আমি কিছু বলেছি নাকি? হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই দরজা বন্ধ করে আমি নিশাতের দিকে মুখ করে বিছানায় বসলাম। নিশাত দেখেন, আপনি আমাকে বিশ্বাস করেন তো? আপনি জানেন না বুঝি? বিশ্বাস যদি না থাকতো তাহলে আমি আপনার সাথে আপনাদের বাসায় আসতাম বলুন? আর আপনার দিকে তাকালে বোঝা যায় যে আপনি কতটা মহান মানুষ। তাই বুঝি? এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দূর, কিছু বেশি হচ্ছে না। যেটা বললাম সেটা তো সত্যি কথাই বললাম, আমি আবার মিথ্যা কথা বলি না। আমি জানি আপনি মিথ্যা কথা বলেন না। যাই হোক, চোখের পানিগুলো মোছেন। আর অবশ্যই আপনাকে এই অবস্থায় অনেকটাই কিউট লাগছে। কি শয়তান, আপনি আমাকে নিয়ে মজা করছেন? জানেন আপনি যখন বলছিলেন আমাকে আমার যোগ্য ঠিকানায় পৌঁছে দেবেন আমি কতটা কষ্ট পাইছি? আমাকে যাই করুন আপনাদের থেকে দূরে ঠেলে দিতে পারেন না। বিশ্বাস করুন আমি সহ্য করতে পারবো না, আর আমি আপনাদের ছাড়া থাকতেও পারবো না। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার তো চোখ মোছেন। ওয়েট, এই নিন রুমাল। আমি আমার পকেট থেকে রুমালটা বের করে নিশাতকে দিলাম। নিশাত আমার হাত থেকে রুমাল নিয়ে ওর চোখের পানি মুছতে লাগলো। আমি নিশাতের দিকে তাকিয়ে আছি। একটা মেয়ের চোখে যে এতটা মায়া আমি তা আগে জানতাম না। বৃষ্টির সাথে যখন ছিলাম তখন কিন্তু আমার মনের মধ্যে এরকম অনুভূতি কখনো জাগেনি, কিন্তু নিশাতের বেলায় আমার মনের মধ্যে অনুভূতি কাজ করছে। কিন্তু সেটা কেন করছে? ও হ্যালো, কি দেখছেন এভাবে? না মানে কিছু না কিছু না। ও হ্যাঁ, এবার বলেন তো, আমরা কাল যাবো আপনাদের বাসায়, কিন্তু সেটা আমাদের গোপনে যেতে হবে। সমস্ত কিছু দলিল কোথায় থাকে আপনি তো জানেনই, তাই না? আমি জানি। আমি যে জায়গায় চাবি লুকিয়ে রাখছি ওই চাবিটা পেয়ে তো মামারা আমাকে বের করে দিল। আমি ছাড়া সেই চাবির সন্ধান কেউ দিতে পারবে না, কারণ সেটা কোথায় আছে একমাত্র আমিই জানি। আর যে ড্রয়ারে কাগজপত্রগুলো আছে সেখানকার যে রুমটা আছে ওটা লক করা, সেটাও আমি ছাড়া আর কেউ খুলতে পারবে না। ওয়াও, গুড। তাহলে আমাদের আর বেশি কষ্ট করতে হবে না। আপনাদের বাসার পিছনে দরজা আছে না, ওখানে তো বললেনই পিছনে জঙ্গল আছে, তাহলে আমরা কাল জঙ্গল দিয়ে যাব, কেমন? কিন্তু আমার তো জঙ্গলে খুব ভয় করে। বলছি কি এইসব থাক না। আপনি মনে হয় আমাকে এতটুকু বিশ্বাস করেন না, তাই না? আরে কি বলছেন এসব আপনি? এখন আমি সব থেকে বেশি বিশ্বাস করি আপনাকে। আপনি যেটা বলবেন ওটাই শুনবো। তাহলে কাল সকালে যাব, কেমন? ওকে, এখন আপনি গিয়ে কাজ করেন। আর হ্যাঁ, আম্মু বা বোন কাউকে এসব বলার দরকার নেই। ওকে। আচ্ছা, একটা কথা ছিল আমার। বলেন, কি বলবেন? বলছি কি আমরা আপনি থেকে তুমিতে আসতে পারি? আসলে আপনি এটা কেমন যেন পরপর মনে হয়। আপনি যদি না চান তাহলে থাক। এই বলে নিশা যখনই চলে যাবে রুম থেকে, আমি এই মুহূর্তে বললাম যে কাল কিন্তু আমি প্রস্তুত থাকি, ও কেমন? নিশাদ আমার কথা শুনে একটা মুচকি হাসি দিল। ওর হাসিটা কিন্তু অনেক সুন্দর। আমি ওর হাসির সাথে মুচকি একটা হাসি দিলাম। এরপর নিশাদ রুম থেকে চলে গেল। এইভাবে সারা দিন কেটে গেল। পরের দিন সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কেবলমাত্র 6টা বাজে। অনেকদিন নামাজ পড়া হয় না, সময় তো আছেই, তাই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নামাজের জন্য উজু করে নামাজ পড়ে দিলাম। এরপর বিছানায় গিয়ে কিছু সময় বসলাম। এইভাবে আরো আধা ঘন্টা চলে গেল। 6:40 আমি রুম থেকে বের হয়ে মিহার রুমের দিকে চেয়ে দেখি যে মিহার রুমে দরজা খোলা। আমি কি রুমে গিয়ে নিশাদকে ডাকবো? রুমে তো মিহাও আছে।
যদি খারাপ ভাবে। এসব ভাবতে ভাবতে একটু এগিয়ে দরজার পাশে আড়াল থেকে দেখি রুমে শুধু নিশাত আছে। মিহা কোথায়? এবার উপর থেকে নিচে তাকিয়ে দেখি মিহা নিচে ড্রয়িং রুমে গিয়ে বসে আছে। এই সুযোগে পেয়েছি, আমি আস্তে আস্তে রুমে ঢুকলাম। মনের মধ্যে ভয়ও করছে, নিশা যদি চিৎকার করে অন্য কিছু ভেবে, তখন তো মান সব শেষ হয়ে যাবে। একটু সাহস নিয়ে বিছানায় হাঁটু একটা রাখলাম। এরপর নিশাতের মুখের কাছে হাত নিয়ে দেখতেছিলাম। না তো, ও তো গভীর ঘুমে আচ্ছন্ন। কিভাবে যে ওর ঘুমটা ভাঙানো যায় ভাবছিলাম। এবার দেখলাম নিশাত ওপাশ ফিরে কাত হয়ে শুয়ে আছে। আমি ওর হাত ধরে, এই নিশাত ওঠো, নিশাত, এই নিশাত ওঠো, আস্তে আস্তে করে ডাকছিলাম। হঠাৎ নিশাত আমার হাতটা তার বুকে জড়িয়ে ধরল। আমি একটু হাত টানানোর কারণে ওর উপর ঝুলে গেলাম। হাই আল্লাহ, এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? নিশাত আমার হাতটার বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরল। নিশাত আমার হাত টানার কারণে আমি একটু ঝুঁকে গেলাম নিশাতের উপরে। ও গভীর ঘুমে আছে। ঘুমের মধ্যে নিশাতকে অনেকটাই সুন্দর লাগছে। হঠাৎ মনে হলো এই না, এসব আমি কি ভাবছি। নিজেকে সামলে নিয়ে নিশাতের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। আমি আবার একটু জোর করে বুক থেকে আমার হাতটা সরিয়ে দিলাম। নিশাত হঠাৎ এরকম অনুভব পেয়ে জেগে গেল। এরপরও চোখ খুলে দেখে যে একটা লোক তার উপর ঝুলে আছে। খুটখুটে অন্ধকার থাকায় নিশাত ভালোভাবে দেখতে পাচ্ছে না। এরপর নিশাত যখনই চিৎকার করতে যাবে আমি ওর মুখ চেপে ধরলাম। চুপ চুপ, আমি আরিয়ান প্লিজ চেঁচামেচি করবেন না। আমার কথা শুনে নিশাত ওর ফোনের ফ্ল্যাশটা অন করে আমার দিকে ধরলো। এবার নিশাত দেখলো যে এটা আমি। নিশাত হঠাৎ লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওর মুখে আমি লজ্জার ছাপ দেখতে পাচ্ছি। আমি এবার খেয়াল করে দেখি আমি এখন ওর দিকে ঝুঁকে আছি। আমিও একটু লজ্জা পেলাম। হুট করে তাড়াতাড়ি ওর ওপর থেকে উঠে গেলাম। সরি, আসলে আপনাকে ডাকতে এসে দেখলাম আপনি ঘুমোচ্ছেন, তাই আর কি। আপনার ঘুম ভাঙাতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমিও সরি, কারণ ঘুমের মধ্যে আমি আপনার হাত জড়িয়ে ধরলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। 7টা বেজে গেছে। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে দিন। আমি যাই রেডি হতে। নিচে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ শোনেন, জি বলেন। মা যদি বলে আমরা কোথায় যাচ্ছি তাহলে কি বলবো? ওটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিন, কেমন? এবার গুড গার্লের মতো রেডি হয়ে নিন, ওকে? আমার কথা শুনে নিশাত একটা মুচকি হাসি দিল। ওর হাসিটা আমি যতবারই দেখি ততবারই আমার পরাণ জুড়িয়ে যায়। একটা মেয়ের হাসি যে এতটা সুন্দর হতে পারে এটা আমার আগে জানা ছিল না। আমি এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেলাম। এরপর যথাসময় রেডি হয়ে নিলাম। এরপর আমি কাল 2টো মাস্ক কিনেছিলাম, কারণ ওগুলো আমাদের কাজে লাগবে। বিশেষ করে নিশাতের বাসায় যখন যাব তখন যাতে কেউ আমাদের মুখটা দেখতে না পায় সেজন্য ওগুলো পকেটে রাখলাম। এরপর নিচে নেমে গেলাম। নিচে গিয়েই তো আমি পুরো অবাক হয়ে গেছি। অবাক হওয়ার অবশ্য কারণও আছে, আর সেটা হলো নিশাত হালকা কালো রঙের একটা শাড়ি পরেছে আর হালকা মেকআপ করেছে। মেয়েটা এমনিতেই সুন্দর, তার উপরে এইসব করায় তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। আমাকে এইভাবে নিশাত তাকিয়ে থাকতে দেখে বোন বলল যে ভাইয়া, এই ভাইয়া, এভাবে নিশাতাপুর দিকে তাকিয়ে আছিস কেন? না মানে কিছু না। বাই দ্য ওয়ে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? খাওয়া দাওয়া শুরু কর। পাগল ছেলে, আমরা তো তোমার জন্য ওয়েট করছিলাম। যাই হোক, নিশাত না, তুমিও বসো। ওই তোরাও বসে পড়। আম্মুর কথায় আমি বসে পড়লাম চেয়ারে। আমার পাশের চেয়ারে বসে আছে নিশাত। নিশাতের শরীর থেকে আমি যে ব্র্যান্ডের পারফিউমে ইউজ করি ওই পারফিউমের গন্ধ আমার নাকে ভেসে আসছে। ওর শরীর থেকে সুগন্ধিটা আমাকে যেন আম্মু আর বোন আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম ওরা মনে করছে নিশাত আর আমার মধ্যে কিছু আছে। মনে করলো গরুক, কারণ আমি আর নিশাত জানি আমাদের মধ্যে কিছু নেই। এক পর্যায়ে খাওয়া শেষ হলো। এবার আমি আম্মুকে বললাম যে আম্মু, আমি বের হচ্ছি নিশাতকে নিয়ে। কোথায় যাবি তোরা? আসলে আম্মু, নিশাত তো আমাদের বাড়িতে আসার পর ওর কোনো নির্দিষ্ট জামা কাপড় নেই, তো ও রাতে আমাকে বলেছিল যে এই বিষয় আর কি, তাই আর কি। ওমা নিশাত, তুমি এই কথা আমাকে কেন বলো নাই? আরিয়ান, এই নে, এখানে 10,000 টাকা আছে, ওর যা লাগবে কিনে দিবি। নিশাত, তোমার পছন্দ যা হবে তাই নেবে, কেমন? ওকে আম্মু, তাহলে আমরা একটু বের হচ্ছি। সাবধানে থেকো। ওকে, আসি তাহলে। আম্মুকে এই বলে বাসা থেকে বের হয়ে পড়লাম নিশাত আর আমি। নিশাত আম্মু কি যেন বলতে চেয়েছিল, ও আমার কারণে বলতে পারলো না। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এই যে ম্যাডাম, এটি পরে নিন। এটা কোথায় পেলেন আপনি? আমি জানি কাল আমাদের ঠিকই প্রয়োজন হতো, তাই আগে থেকে কিনে রেখেছিলাম। একটা আমার জন্য আর একটা আপনার জন্য।
নিষাদের মুখে খুশির ভাব দেখা যাচ্ছে। এরপর একটা রিক্সাও পেয়ে গেলাম। এরপর আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু দূরে গিয়ে আমাদের রিক্সা থেকে নেমে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। ওই জঙ্গল দিয়ে নিষাদের বাসায় যাওয়ার মাধ্যমে সহজ। অবশেষে আমরা সেই জায়গায় চলেও এলাম। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিলাম। এবার রিক্সাওয়ালা বলল যে, স্যার, একটা কথা বলার ছিল। বলেন, কি বলবেন? আসলে আপনারা এই জঙ্গলে এসেছেন কেন তা আমি ঠিক মতো জানি না, তবে এই জঙ্গল খুব ভয়ঙ্কর শুনেছি, তবে একটু সাবধানে থাকবেন। রিক্সাওয়ালা কথাটা বলেই চলে গেল। আমাকে এসব ভয় পেলে চলবে না, আমার মনে সাহস রাখতে হবে। ওই আরিয়ান, কি আপনিও বুঝি ভয় পাচ্ছেন রিক্সাওয়ালার কথায়? না সত্যি জঙ্গলটা খুব খারাপ। এর আগে শুনেছি এখানে অনেক মানুষের লাশ পাওয়া গেছে। আপনার হাতটা দেন তো। নিষেধ আমাকে আর কোনো প্রশ্ন না করে ওর হাত দিয়ে আমার হাত 5 আঙুল দিয়ে শক্ত করে ধরল। আমি আর কিছু বলছি না, সামনের দিকে হাঁটছি। আমরা এখন জঙ্গলের মাঝখানে, মোটামুটি ওদের বাসার কাছে চলে এসেছি। আরিয়ান, এই আরিয়ান। চুপ করতে বলেছি না? হঠাৎ করে একটা বানরের আওয়াজ শুনে নিষেধ হুট করে আমাকে জড়িয়ে ধরলো। আমার শরীর যেন কেঁপে উঠলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। বৃষ্টির সাথে এতদিন ছিলাম, আমাকে কখনো জড়িয়ে ধরেনি, কিন্তু নিষাদে জড়িয়ে ধরা দেখে আমার পুরো শরীর যেন ঘেমে যাচ্ছে। মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। নিষাদ, এইভাবে কেউ জড়িয়ে ধরলে আর ভয় পেলে তো আমাদের কাজটা সাকসেসফুল হবে না। আচ্ছা, আপনি আমার এক হাত জড়িয়ে ধরে রাখেন, কেমন? বুঝতে পারলাম মেয়েটা খুব ভয়ে আছে, তাই আমি ওকে সাহস দেওয়ার জন্য আমার এক হাত জড়িয়ে ধরতে বললাম। এভাবে আরো 10 মিনিট হাঁটার পরে আমরা একসময় আমাদের বাসার কাছে পৌঁছে গেলাম। এখন আমাদের মাঝে আরেক সমস্যা বাঁধলো, আর সেটা হলো পিছনে তো দেওয়াল আছে, ওটা টপকে যেতে হবে। আমি তো ছেলে মানুষ, লাফ দিয়ে চলে যেতে পারবো, কিন্তু নিষাদ কিভাবে যাবে? ওকে ছাড়া তো কোনো কাজ হবে না। একটা গাছ পেয়েছি, ওকে আমি জড়িয়ে ধরি আর গাছে উঠতে পারে কিনা জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা নিষাদ, আপনি কি গাছে উঠতে পারেন? পারি তো, ছোট্টবেলায় নানিদের বাসায় যখন গেলাম তখন শুনছিলাম। তাহলে তো খুব ভালো হলো। আপনি এদিকে আসেন। নিষাদ আমার কাছে আসার পরে আমি ওকে একটু জড়িয়ে ধরে উপরে তুললাম। আরে আরে, কি করছেনটা কি? আরে কথা না বলে যেটা বলি সেটা শোনেন। আপনি একটু কষ্ট করে গাছটার হালকা উপরে উঠে দেওয়ালের ওপাশে চলে যান। আহা, বোঝার চেষ্টা করেন। দুজনে একসাথে যেতে পারবো না, বুঝলেন? তো একজন করে যেতে হবে। এরপর নিষাদ গাছের উপরে উঠে একটু পর ওপাশে লাফ দিল। নিষাদ, আপনি ঠিক আছেন তো? ওপাশে ব্যথা পান নাই তো? না মিস্টার, ব্যথা পাই নাই। ওপাশে অনেক গাছের পাতা আছে, তাই পাতার উপর পড়লাম, কোনো ব্যথা পাই নাই। কই, আপনি আসেন তাড়াতাড়ি। এরপর আমি এক লাফে হালকা গাছের উপরে উঠলাম। এরপর দেওয়ালে এক পা রাখলাম। হঠাৎ মনে হল বাসা থেকে কেউ বের হচ্ছে। দরজা খোলার আওয়াজ পেলাম। আমি একটু তাড়াহুড়ো করে ওপাশে লাফ দিলাম। কোথায় লাফ দিলাম খেয়াল করিনি। হঠাৎ মনে হলো যে কি ব্যাপার, এত জোরে লাফ দিলাম, ব্যথা লাগেনি কেন? এবার হালকা এক চোখ খুলে দেখি যে আমি নিষাদের উপরে লাফ দিয়েছি, আর নিষাদের ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে আছে। আমরা দুজন, ওখানে অনেক পাতা থাকার কারণে আমাদের উপরে অনেক পাতা ভরপুর করে ঢেকে আছে। আমি তো ভয়ে সত্যও পাচ্ছি না। কে যেন বের হয়ে আসলো বাসা থেকে। এই অবস্থায় যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের সব পরিকল্পনা শেষ। শয়তান মেয়েটা আমার ঠোঁট দুটো আরো চেপে ধরলো ইচ্ছে করে। আমার কাছে যেমন ভালো লাগছে তেমন যেন মনের মধ্যে অপরাধ বোধ জন্ম নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই, এটা হচ্ছে পরিস্থিতির শিকার। পাতা থাকার কারণে আমাকে নিষাদকে ভালোভাবে দেখা যাচ্ছে না। নিষাদের বাসার পিছনে জঙ্গল থাকায় খুঁটখুঁটে অন্ধকার। অন্ধকার থাকায় তেমন কিছু দেখা যাচ্ছে না। যে বাসা থেকে বের হলো লাইট নিয়ে বের হলো, চারিদিকে লাইট মেরে দেখলো, অবশেষে কিছু না পেয়ে চলে গেল। লোকটাকে দেখে বুঝলাম যে এটা মনে হচ্ছে নিষাদের মামা। লোকটা চলে যাওয়ার পর আমি নিষাদ থেকে জোর করে ছাড়িয়ে দিলাম। আমি ওর উপর থেকে উঠে যেতে ও বাস্তবে ফিরল। কি হলো, সরে গেলেন কেন? লোকটা তো চলে গেল গাল ভর্তি দাড়ি নিয়ে। ওটা কি আপনার মামা হয় নাকি? আচ্ছা, ওনার মাথায় কি কোনো কাটা দাগ আছে? এমনিতে তো মামার গাল ভর্তি দাঁড়িয়ে আছে। আসলে আপনি তো দেখছেন চারপাশে গাছপালা ঘিরে রেখেছে, এই কারণেই দিনের বেলায়ও অন্ধকার মনে হচ্ছে জায়গাটা, তাই আমি ভালো করে লোকটিকে দেখতে পাই নাই। ওকে, আচ্ছা ওঠেন। আমি উঠে যাওয়ার পর নিষাদ আমার দিকে হাত বাড়ালো। আমার হাত ধরে নিষাদ শোয়া থেকে দাঁড়ালো। এরপর আমরা পিছনে দরজাটা খোলা থাকায় ঢুকতে কোনো অসুবিধা হয়নি। নিষাদ আমাকে ওর পিছনে পিছনে আসতে বলল। আমি নিষাদকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগলাম। হঠাৎ একটা রুম থেকে কে যেন বের হলো, তাই আমি নিষাদের এক হাত টেনে ধরে পাশের দেওয়ালের ওপাশে নিয়ে গেলাম। এবার আমি এক হাতে দেওয়ালের সাথে নিষাদকে আড়াল করে আছি। নিষাদ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর নিঃশ্বাস যেন আরো ঘন ঘন হয়ে গেছে। ওর মুখের গরম নিঃশ্বাস আমার উপরে পড়ছে। এরপর আমি আস্তে আস্তে বললাম যে, এইভাবে কি দেখেন?
আপনাকে দেখি আপনি এত কিউট যে কখনো আমি আপনাকে ভালো করে খেয়ালই করিনি, কিন্তু আজ আপনাকে ভালো করেই দেখলাম। ও হ্যালো, আমরা এখানে কেন এসেছি ভুলে গেলেন নাকি? না না, কিছু বলি নাই আমি। ওকে, যাওয়া যাক। ওয়েট, ওই দেখেন ওই মহিলাটা তো এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওটাকে? ওটা আমার মামি। মামি উপরে চলে যাচ্ছে, আমার সাথে আসেন। নিশাতের মামি উপরে চলে যাওয়ার পর নিশাত আর আমি চুপি চুপি উপরে উঠে নিশাত আমাকে টানতে টানতে একটা খুব অন্ধকার রুমে নিয়ে গেল। এখানে তো একটু আলো নেই, আমার এবার নিজের কাছেও ভয় লাগছে। আমাকে কোথায় নিয়ে আসলেন নিশাত? এই ম্যাডাম, আমাকে আপনি কোথায় নিয়ে আসলেন? চুপ চুপ, আরো আস্তে কথা বলেন। মামা মামি জেগে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। আপনি যে এত ভীতু আমি আগে জানতাম না। ওকে, ভয় পাবেন না, এই রুমটা আমার রুম। এখানে ওই লাকিসের চাবিটা আছে। আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তা তো ঠিকই বলেছেন। আপনাদের বাসায় তো ভূতের বাড়ি থেকে খারাপ কিছু নয়, কোনো মানুষ নেই, যেন খুব নিস্তব্ধ একটা জায়গা। এই যে মিস্টার বক বক না করে আপনার ফোনের ফ্ল্যাশটা একটু অন করেন। আমি আমার ব্যাগ থেকে চাবিটা নিব, লাইট দিলে মামা মামি চলে আসতে পারে। আমি নিশাতের কথায় এরপর ও ব্যাগের দিকে লাইট ধরতে বললো। আমি ওর কথায় ওর ব্যাগের দিকে ধরলাম। নিশাত ব্যাগে হাত দিয়ে 2 মিনিটের মতো ঘাঁটাঘাঁটি করে ব্যাগ থেকে একটা চাবি বের করলো। বুঝলাম এটা মনে হয় লকারের চাবি, যেখানে সব সম্পত্তি আছে। চাবি পেয়ে গেছি, এবার আমার সাথে আসেন। আমি কথা না বাড়িয়ে ওর পিছু পিছু গেলাম। নিশাত আমাকে একটা স্টোর রুমের মতো একটা রুমে নিয়ে গেল। ওখানে মাকড়সার অনেক জাল, বিভিন্ন ধরনের ময়লা। আমি তো সাথে সাথে মুখে মাস্ক লাগিয়ে নিলাম। এটা হচ্ছে লকার, এখানে সবকিছু আছে, কিন্তু একটু উঁচু কি করা যায় বলেন তো? আমি আপনাকে জড়িয়ে ধরে উঁচু করে রাখছি, আপনি চাবি দিয়ে খুলে পেপারগুলো তাড়াতাড়ি নিয়ে নেন। নিশাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে একটা উঁচু করে দিলাম। নিশাত চাবিটা দিয়ে লকারটা খুললো, এরপর সব পেপারগুলো বাইর করলো। আমি আস্তে আস্তে ওকে নিচু করলাম। ইয়ে, আমরা পেপারগুলো পেয়ে গেছি। এই বলে নিশাত আমাকে জড়িয়ে ধরে আমার মুখে একটা কিস দিয়ে বসলো। আমি তো নিশাতের এইরকম আচরণে পুরো হয়ে গেলাম। সরি, আসলে আনন্দের সাথে কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি। প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ। না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি বের হন, না হলে পরে ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। এরপর আমরা আগের সিস্টেমে বাসা থেকে বের হয়ে গেলাম। এবার তেমন কোনো কষ্ট হয়নি। ঘরের দিকে তাকিয়ে দেখি দুপুর গড়িয়ে এলো। আমরা অবশেষে জঙ্গল থেকে বের হয়ে পড়লাম। জঙ্গল থেকে বের হয়ে হাঁটছি রাস্তায়। অনেক সময় হাঁটার পরে একটা রিক্সার খোঁজ মিলল। আমি আর নিশাত বসে আছি। আমার কাছে খুব ভালো লাগছে, আমরা যেই কাজের জন্য গেলাম সেই কাজ সাকসেসফুল করতে পেরেছি। নিশাতের মুখে হাসি দেখে আরো ভালো লাগছে। বুঝলাম ও খুব খুশিতেই আছে। আচ্ছা আরিয়ান, আমরা এখন কোথায় যাচ্ছি? কেন, আমরা এখন বাসায় যাবো না? তাহলে কোথায় যাবো শুনি? আপনি কি ভুলে গেছেন? আমরা বাসা থেকে বের হবার সময় মাকে বলেছিলাম আমরা শপিং করতে বের হচ্ছি। এখন খালি হাতে বাসায় ফিরলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? তাই তো, আমার তো একদমই খেয়াল ছিল না। তাহলে মার্কেটে যাওয়া যাক। এবার আমরা দুজন সোজা মার্কেটে চলে গেলাম। নিশাতের পছন্দ মতো সবকিছু দিলাম। নিশাত আমার জন্য কয়েকটি শার্ট নিল। আমি বারণ করেছিলাম, তারপর আমাকে জোর করে নিতে বললো, তাই ওর কথা আর ফেলতে পারিনি। কেনাকাটার পর আমরা যখনই মার্কেট থেকে বের হতে যাবো, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন করেছে। কি হলো, কে ফোন করেছে? ফোনটা ধরেন। আম্মু ফোন করেছে। আমাকে দিন, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম মা, আমরা লাঞ্চ করে আসতেছি, তাই একটু দেরি হয়েছে। মা, আমরা দুজন একদম ঠিক আছি, আর আজ আপনাদের একটা গুড নিউজ শোনাবো। আমরা আসছি তারপর। মা, এখন রাখি কেমন? আম্মু ফোনটা কেটে দেওয়ার পর নিশাত আমাকে ফোন দিল। আম্মু কি বললো? আম্মু বললো আমার ছোট্ট পিচ্চি ছেলেটার জন্য টেনশন হচ্ছে। নিশাত, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। মোটেও বেশি হচ্ছে না, ওকে? তো মাকে বলেছি আমরা খাওয়া দাওয়া করে বাসায় যাব। আসেন তাহলে। এবার মার্কেট থেকে বের হয়ে একটা ভালো হোটেলে ঢুকলাম। এবার আমরা দুজন খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে রিক্সাতে উঠলাম। এইভাবে 15 মিনিট পর বাসার কাছাকাছি চলে আসলাম। আরিয়ান, আমার মাথাটা ঘুরছে। আমি কি আমার মাথাটা আপনার কাঁধে রাখতে পারি? আরে এভাবে বলার কি আছে, রাখেন, সমস্যা নেই। নিশাত আমার কাঁধে মাথা দিয়ে আছে। ও চুলগুলো বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে। ওর চুলগুলো বাতাসের কারণে আমার মুখে আসছে। ওর চুল থেকে একটা পাগল করা সুগন্ধি বের হচ্ছিল। এই সুগন্ধিটা যেন আমার খুব চেনা। এভাবে আরো কিছু সময় পর বাসার সামনে চলে আসলাম। এবার রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, বেল বাজান? না, আপনি বাজান। এরপর নিশাত বেল চাপ দেওয়ার পর বোন এসে দরজাটা খুলে দিল। বোন তো আমাদের দেখে হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে, বিশেষ করে আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে। মনে হচ্ছে আমি কোনো গ্রহের এলিয়েন। বোনের এরকম করে তাকিয়ে থাকা দেখে বেশ অবাক হলাম। এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মুখে তো মশা ঢুকবে তো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম। আমার পিছন পিছন নিশা তো আমার সাথে ভিতরে ঢুকে গেল।
বাহ, আজ তো দেখছি সব মার্কেট বাসায় নিয়ে এসেছো। আম্মু নিশাতের দিকে ফিরে এই কথাটা বলল। নিশাত আমার দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে কি যেন বের করলো। হঠাৎ একটা শাড়ি বের করে আম্মুকে দিল আর বলল যে, এই নিন মা আপনার। আরে এসবের কি প্রয়োজন ছিল? আমরা মার্কেটে গেছি শুধু কি আমাদের জন্য নাকি? সবার জন্য গেছি। এই মিয়া আপু, এই ধরো, এটা তোমার জন্য। মিহা তো নিশাতের হাত থেকে প্যাকেটটা নিল। ওর মুখে হাসি ফুটেছে। আমি বরাবরের মতো নিশাতের দিকে তাকিয়ে আছি। আমি জানি নিশাতের আম্মুকে আর মিহা অনেক ভালোবাসে, তবুও ওর যত কাজগুলো দেখেছি ততই আমি অবাক হচ্ছি। কারণ নিশাত খুব ভালো একটা মেয়ে। একটা মেয়ে যে এতটা ভালো হতে পারে আমার আগে জানা ছিল না। আম্মুর কথায় আমার ধ্যান ভাঙলো। নিশাত, তুমি আমাকে বলেছিলে ফোনে তুমি নাকি কিসের গুড নিউজ দেবে। তা অবশ্যই বলবো এখন। নিশাত আমার দিকে তাকিয়ে আমাকে বলল, আমি বলবো নাকি ও বলবে পুরো ঘটনাটা? আমি বললাম নিশাতকে বলতে। তাই নিশাত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু আম্মু আর বোনকে খুলে বলল। বিশ্বাস করেন, এখানে যদি আরিয়ান না থাকতো আমি কিছুই পারতাম না। এই কাজটার পেছনে সমস্ত অবদান শুধুমাত্র ওনার। নিশাতের কথা শুনে আম্মু আমার কাছে এসে আমার কপালে একটা কিস করলো আর বলল যে, আমি আমার ছেলেটাকে নিয়ে খুব ধন্য, কারণ আমার ছেলে সবসময় সবার ভালো দেখে আসছে। তাও আমি আমার ছেলেকে কত বকাঝকা করি। আহা আম্মু, আমি কি ছোট বাচ্চা নাকি? দেখো, এসব বাদ দাও তো। তোমরা খেয়েছো তো? আমরা খেয়েছি। যাই হোক, তোমরা উপরে গিয়ে রেস্ট করো। রাতে তোমার সাথে আর নিশাতের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল কথা? কি পার্সোনাল কথা? আরিয়ান, এখন যেতে বলছি। আম্মু একটু উচ্চস্বরে কথাটা বলল, তাই আমি এক দৌড় দিলাম। সোজা আমার রুমে চলে আসলাম। সারাদিন একটু দৌড়াদৌড়ি করার কারণে শরীরটা যেন দুর্বল লাগছে। তাই ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এরপর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম ঠিক জানি না। তবে যখন ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ছাদে চলে গেলাম। আজকের আকাশটা খুব মেঘলা। হালকা হালকা মেঘে কোনো তারা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে দুনিয়াটা পুরো অন্ধকার নেমে এসেছে। হঠাৎ আকাশ থেকে একটা বাজ পড়লো। ঝুমঝুম করে বৃষ্টি নামলো আকাশ থেকে। এই বৃষ্টিতে ভিজলে হয়তো জ্বরও আসতে পারে, তাই তাড়াহুড়ো করে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই নিচে উপস্থিত হয়ে আছে, হয়তো আমার অপেক্ষা করছে। আরিয়ান, এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার রুমে গিয়েও দেখে আসলাম, তা পেলাম না যে। আম্মু একটু ছাদে গিয়েছিলাম, তাই আর কি। স্যার, তোমরা এইভাবে সবাই বসে আছো কেন? আমি বলছি সবাইকে উপস্থিত থাকার জন্য। কেন আম্মু, কি হয়েছে? আবার কোনো সমস্যা হলো না তো? আরিয়ান, তুমি একটু কথা বলো বেশি। চুপ থাকতে বলছি না? আম্মুর কথা শুনে আমি চুপ করে আছি। হঠাৎ আম্মু বললো যে, আরিয়ান, দুপুর বেলায় বলছিলাম তোমাকে আর নিশাদকে একটা কথা বলার ছিল। সেই কথাটা এখন বলবো। তোমরা কি কথাটা শোনার জন্য প্রস্তুত আছো? কি এমন কথা যে এমন ভাবে প্রস্তুত হতে বলছো? আমি একটু নার্ভাস হয়ে কথাটা বললাম। কথাটা হলো, আমি তোমাদের না জানিয়ে নিশাত আর আরিয়ান, তোমাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছি। হোয়াট? কি বলছো এসব আম্মু? আমি জানতাম তুমি এটা বলবে, তবে আমার কিছু যাই আসে না। তোমাদের বিয়ের সামনে শুক্রবারেই, এটাই আমার ফাইনাল কথা। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না আমি। নিশাদকে দেখলাম আম্মুর মুখ থেকে কথাটা শুনে এখান থেকে উপরে চলে গেল দৌড় দিয়ে। হয়তো নিশাদ লজ্জা পেয়েছে। তাহলে কি নিশাদ রাজি হয়ে গেছে এই বিয়েতে? কিন্তু আমি তো নিশাদকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। কিন্তু বিয়েটা কিভাবে বন্ধ করি? যে করে হোক নিশাদকে বলে বিয়েটা ভাঙার ব্যবস্থা করতেই হবে। রাতের খাওয়া দাওয়া করলাম না। কতটা ভালো মুডে ছিলাম, আম্মু আমার ভালো মুডটা নিমেষেই শেষ করে দিল। যেটা আমি শোনার জন্য কখনো প্রস্তুতি ছিলাম না ওটাই বলেছে। ও আল্লাহ, সেভ মি, হোয়ার আই উইল গো নাও। কিন্তু আম্মু যে নিউজটা দিল ওটা শুনে তো মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে। মনের মধ্যে যেমন অস্থিরতা কাজ করছে, তার থেকেও বেশি অবাক হয়েছি হঠাৎ আম্মুর এরকম একটা ডিসিশন শুনে। আমি সত্যি বিয়ের জন্য এখনো প্রস্তুত নই। সবে মাত্র বৃষ্টির কথাগুলো ভোলার চেষ্টা করছি, ইতিমধ্যে আরেকটা কাণ্ড বাঁধিয়ে বসলো। মনটা খারাপ হয়ে গেল। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। নিজেকে কিছু একটা করার চেষ্টা করতে হবে। বাট কি করব? নিশাদকে কি ডেকে এনে বলবো যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না? আমি জানি না নিশাদ আমাকে কিরকম চোখে দেখে, বাট আমি ওকে শুধুমাত্র বন্ধু চোখে দেখি। যে করে হোক আমাকে বারণ করতেই হবে নিশাদকে। এই বিয়ে আমি করবই না।
যত রাত গভীর হচ্ছে তত যেন বুকের মধ্যে কেমন যেন ধুপধুপ করছে। শুধুমাত্র একটা কথা মাথায় ঘুরছে, নিশাত হয়তো ভাবছে ও আমাকে বিয়ে করবে, সে খুব খুশিতেই আছে, কিন্তু আমি মেয়েটার খুশিটা কি এইভাবে শেষ করে দেব? কিন্তু আমি নিজে তো নিরুপায়। সরি নিশাত, আমার কিচ্ছু করার নেই, তোমাকে এটা আমাকে বলতেই হবে। রাত 1টা বাজতে চললো, সবাই ঘুমিয়ে গেছে, সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমার চোখে এখনো ঘুম নেই, মাথা ভর্তি এক টেনশন নিয়ে বসে আছি। দূর, ভালো লাগে না, টেনশনের জ্বালায় ভালোভাবে ঘুমোতেও পারছি না। এই সময় চা খেতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে চা কোথায় পাবো? নিচে গেলে অবশ্য চা বানিয়ে খাওয়া যায়, কিন্তু মনটা খারাপ থাকায় আর গেলাম না। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম, এরপর আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বললাম যে কাল যা হওয়ার হবে, আমাকে সবকিছু বলতে হবে নিশাতকে, আমি এই বিয়েটা করবো না। এরপর বিছানায় গিয়ে বসলাম। রাত 2টা ছুঁই ছুঁই, বিছানায় গায়ে এলিয়ে দিলাম, চোখে হালকা ঘুমের আভা দেখা দিচ্ছে। কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন যেন চোখে কিরকম একটা আলো পড়ছে, তাই আমি তাড়াহুড়ো করে উঠে দেখি যে জানালা দিয়ে সূর্যের আলো আমার মুখে এসে পড়ছে। কিন্তু আমার রুমে জানালা তো বন্ধ করা ছিল, রুমে জানালাটা খুললো কে? ভাবনা জগতে চলে গেলাম। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেলাম। মাথাটা পিছন ফিরে ঘুরিয়ে দেখি যে নিশাত একটা শাড়ি পরেছে, একটু বেগুনি রঙের, আর হাতে সকালের নাস্তা সহ রুমে ঢুকলো। আমি ওকে দেখে যতটা না অবাক হচ্ছি, ওর কাজগুলো দেখে আরো বেশি গুণ অবাক হচ্ছি। না না, এইসব কি ভাবছি আমি? কি হয়েছে আমার? আমি কেন নিশাতের ওপর এত দুর্বল হয়ে পড়ছি? না না, আমাকে এত দুর্বল হলে চলবে না, নিজেকে যথাযথভাবে শক্ত রাখতে হবে। কি ব্যাপার, আপনি এত সকালে আমার রুমে নাস্তা নিয়ে কি করছেন? নিশার টেবিলের ওপর নাস্তা রেখে আমার দিকে ফিরে বললো যে কেন, আমি কি রুমে আসতে পারি না? আচ্ছা, আমি আপনার রুমে আসলে আপনি এরকম করেন কেন? মনে হচ্ছে আমি আপনার কোনো মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে তো কথা বলতে পারেন নাকি? ছেলে মানুষ এভাবে ডেভিলের মতো মুখ করে রাখেন কেন? নিশাত কথাটা বলে নিজের জিহ্বায় নিজেই কামড় দিল, আর মনে মনে বলছে যে হায় হায়, এই পেঁচাটাকে আমি রাগের মাথায় কি থেকে কি বলে ফেললাম। নিশাত ভয়ে ভয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের দিকে তাকিয়ে দেখে যে আরিয়ান পুরো রেগে আগুন হয়ে আছে। কেন যে ডেভিলটাকে বললাম, এবার তো সত্যি সত্যি ডেভিলের মতো লাগছে। কি বলেন আপনি? আমি ডেভিল, তাই না? আরিয়ান কথাটা বলেই বিছানা থেকে নেমে নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাত ভয়ে ভয়ে তার গলাটা কাঠ হয়ে গিয়েছে। নিশাত শুধু ভয়ে ভয়ে এক পা করে পিছনের দিকে নামছে। আরিয়ান তার দিকে এগোতে লাগলো শুধু। নিশাতের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কষ্ট করে একটা কথা বের হলো, কথাটা হলো, দেখুন, আমি পিচ্ছি অবুঝ মেয়ের সাথে আপনি এরকম করতে পারেন না, আমি কিন্তু চিৎকার করব। ও রিয়েলি? তো চিৎকার করেন, যত পারেন চিৎকার করতে থাকেন। নিশাত পিছনে যেতে যেতে একদম দেওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরিয়ান নিশাতের একদম কাছে চলে আসলো। নিশাত ভয়ে তো যেন বোবা হয়ে গেছে, ওর মধ্যে এমনই মনে হচ্ছে, চাইলেও যেন নিশাতের মুখ থেকে কিছু বের করতে পারছে না। আরিয়ানকে ডেভিল বলে এত সাহস? হ্যাঁ? আরিয়ান কথাটা বলেই নিশাতের মুখের একদম কাছে চলে গেল। নিশাত ভাবছে আরিয়ান তাকে কিস করবে। আরিয়ানের হাত থেকে এখন বাঁচার কোনো উপায় নেই, সেই কথাটা ভেবে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিন্তু নিশাতকে অবাক করে দিয়ে আরিয়ান নিশাতের কাছ থেকে সরে গেল। নিশাত চোখ খুলে দেখে যে আরিয়ান আবারও সেম বিছানায় গিয়ে বসে আছে। নিশাত যেন কি একটা মিস করলো। নিশাত লজ্জার কারণে আরিয়ানের দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। অবশেষে লজ্জা মাখা মুখে আরিয়ানকে বলল যে খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নেবেন, মা ডাকছে, আমি গেলাম। 1 মিনিট। নিশাত রুম থেকে বের হওয়ার জন্য মাত্রই পা ফেলবে তখনই আরিয়ানের পিছন থেকে ডাক, আর সেই ডাকটা শুনেই বুকটা ধুপ করে উঠল। পিছন থেকে আবার ধরবে না তো? নিশাত ভয়ে ভয়ে আরিয়ানকে বলল যে জি বলেন। সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পর ছাদে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওকে, ঠিক আছে। নিশাত আরিয়ানের কথা শুনে তার মনের মধ্যে কিছুটা সুস্থ বোধ করলো। আর একটু হলে তো নিশাত হার্ট অ্যাটাক করতো। না, লোকটাকে যতটা খারাপ ভাবি আমি ততটা খারাপ না। ধর, আমি খারাপ কেন ভাববো? ওর মতো মানুষ এখন খুঁজে পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। নিশাত আরিয়ানের কথা ভাবতে যেন লজ্জায় শেষ। নিশাত আরিয়ানের রুম থেকে বের হয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলছে, যাক বাবা, ডেভিলটার থেকে বাঁচা গেল। কিন্তু আরিয়ান ওই সময় নিশাতকে দেওয়ালের সাথে যে চেপে ধরেছে ওই কথা মনে পড়তে নিশাত একটু লজ্জায় লাল হয়ে গেল, ওর মুখে লজ্জা মাখা হাসি। আর এইদিকে আরিয়ান ভাবছে যে এইসব আমি কি করছি? কাল রাতে তো বললাম আমি নিশাতকে বলবো বিয়ে না করতে, কিন্তু আমি বারবার এরকম নিশাতের সামনে দুর্বল হয়ে যাচ্ছি কেন?
তাহলে কি আমি নিশাদকে ভালোবেসে ফেললাম? না না, এটা কি করে হতে পারে? আমি বৃষ্টিকে এত ভালোবাসতাম, তা ওর জন্য একটু আমার মায়া হচ্ছে না। নিশাদের সাথে অল্প কয়েকদিন হলো পরিচয়, তার মধ্যে ওর জন্য এত ভাবনা আমার মনে কেন জাগে? এইসব উত্তর তো একমাত্র নিশাদও আমাকে দিতে পারে। যে করে হোক আমাকে নিশাদের সাথে আলাদা করে কথা বলতেই হবে। আরিয়ান এসব ভাবতে ভাবতে মাথা চুলকাতে চুলকাতে ওয়াশরুমে চলে গেল। এইদিকে নিশাদ কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো ওটা মন থেকে সরাতে পারছে না। নিশাদ ওটা যত বেশি মনে করছে তত তার কাছে লজ্জা লাগছে। ওর মুখে লজ্জার হাসি, এই দুইটা ছাপ ভালোভাবে দেখা যাচ্ছে। আরিয়ানের আম্মু সেটা খেয়াল না করলেও আরিয়ানের বোন মিহা বিষয়টা ঠিকই খেয়াল করেছে যে নিশাদ কিছু একটা নিয়ে ভাবছে, আর নিজে নিজে মুচকে মুচকে হাসছে। নিশাদ মিহার কণ্ঠ শুনে ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরল। কি আপু? ও সরি, এখন তো আপু না, আমার ফিউচার ভাবি। এত কি ভাবছো গো শুনি? কি যে বলো না তুমি, কি আর ভাববো, এমনি আর কি। ও মা, আমার ভাবিটা বুঝি আজকাল এমনিতেই ভাবে? ভাবার বিষয় তো। ভাবি, কথা লুকিয়ে লাভ নেই। ভাইয়ের সাথে বুঝি কিছু হয়েছে? মিহা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, খুব দুষ্টু হয়ে গেছো তাই না? মাকে গিয়ে বলবো নাকি? ও মাই কিউট ভাবি, এভাবে রাগ কেন করো? তোমার একটা মাত্র ননদ, তাও তুমি এরকম রাগ করে কথা বলছো? মাই কিউট ননদ, তোমার ভাইয়ার সাথে আমার কিছু হয়নি, বুঝেছো? অনেক কাজ আছে, এবার উঠি। নিশাদ মিহা থেকে উঠে মনে মনে বলল যে হায় আল্লাহ, কিরকম ফ্যামিলি এটা! ভাই যেরকম হাজারটা প্রশ্নের মধ্যে ফেলে, বোনও তো দেখছি সেম। যাক, একদিক দিয়ে নিশাতের মন তো অনেক ভালো, কিন্তু এদিকে আরিয়ানের অবস্থা খুব খারাপ। আরিয়ান ভাবছে আমি তো এবার সত্যি হার্ট অ্যাটাক করবো। কিছুতেই নিশাদকে চোখের সামনে থেকে সরাতে পারছি না। চোখ বন্ধ করলে যেন নিশাতের হাসি মাখানো মুখখানা আমার সামনে ভেসে আসে। আরিয়ান সারাদিন এসব ভাবনায় ডুবেছিল। সকালবেলা শেষ হয়ে দুপুর ঘনিয়ে আসলো। দুপুরে আরিয়ান কোনো রকম কারোর সাথে তেমন কথা না বলে খাওয়া দাওয়া করে উপরে চলে আসলো, কারণ আরিয়ান তার আম্মুর উপরে খুব রাগ করে আছে। আম্মুর উপরে আরিয়ানের যতই রাগ থাকুক না কেন মুখ ফুটে বলবে না কিছু, কিন্তু নিজে নিজে মনের ভিতরে কষ্ট পাবে। বিকেলবেলা আরিয়ান ছাদে বসে আছে। শহরের গাড়ির শব্দ আর দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। আকাশে হালকা মেঘও জমেছে। পরিবেশটা অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগছে আরিয়ানের কাছে। হঠাৎ আরিয়ান কারো ছাদে আসার উপস্থিতি টের পেল। আরিয়ান পিছনে ফিরে দেখলো যে এটা আর কেউ নয়, নিশাদ। আরিয়ান ভাবছে এই তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে আমাকে সব কিছু বলতে হবে আর নিশাতের মনের কথা জানতে হবে, ও কি চায়। নিশাত আরিয়ানকে ছাদে দেখে একটু ভয় পেল। নিশাত ভাবছে যে উনি এই সময় ছাদে কি করছে। দূর, যেখানে যায় ডেভিলটার সামনে আমাকে পড়তে হয়। ভয় পেলে হবে না, বিয়ের পর তো ওর সামনে সবসময় থাকতে হবে। তাহলে এখন থেকে অভ্যেস করে নিলে ভয়টা মন থেকে চলে যাবে। তাও নিশাতের হাত পা ভয়ে কাঁপছে। এমন কেন হচ্ছে নিশা ছেলে নিজেও বুঝতে পারছে না। আরিয়ান ছাদের কোণা থেকে নিশাতের কাছে এগিয়ে আসলো। নিশা তো ভয় একদম চুপ হয়ে গেল। ছাদে আসলেন? আমি তো আপনারই অপেক্ষায় ছিলাম। তো আপনাকে কিছু বলার আছে আমার। জি বলুন, কি বলবেন? আমাকে বিয়ে করার জন্য আম্মু বলছে, আর অমনি আপনি রাজি হয়ে গেলেন। একবারও কি আমার মতামতটা নেওয়ার চিন্তা ভাবনা করেননি? নিশাতের এবার মনটা খারাপ হয়ে গেল। ও চোখে ছোট ছোট পানি জমা হয়ে গিয়েছে। আমি মনে হয় আপনাকে কিছু বলছি। না মানে আপনি কি বিয়ে করবেন না? আই মিন রাজি নন? না, আমি বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। শুধুমাত্র আম্মুর কথায় আমি রাজি হয়েছি। নিশাত এবার আমার কথাটা শুনে সত্যিই কান্না করে দিল। আমি জানতাম এরকম কিছু একটা হবে, কিন্তু একটা কথা সত্য, আজ আপনাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আর সেটা হলো আমি আপনাকে ভালোবাসি আরিয়ান, আমি আপনাকে ভালোবাসি। আরিয়ান নিশাতের কথা শুনে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আরিয়ান ভাবতেও পারেনি যে নিশাত এরকম কিছু বলবে। কি বলছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। দেখেন নিশাত, আমরা শুধু ফ্রেন্ড আর কিচ্ছু না, বোঝার চেষ্টা করেন। না, আমরা যেভাবে বলি ওটাকে ফ্রেন্ড বলে না, ওটাকে বলে ভালোবাসা। আর আমি আপনাকে খুব ভালোবাসি। দেখেন, এটা কখন হয় না। একটু মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন। আপনি হচ্ছেন কত বড় লোক, আর আমরা মধ্যবিত্ত মাত্র। মানুষ আপনার সাথে আমাদের কখনো মেলাবে না। আর সব থেকে বড় কথা হলো আমি আপনাকে ভালোই তো বাসি না। মিথ্যা, সব মিথ্যা কথা। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। ওকে, আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন যে আপনি আমাকে ভালোবাসেন না?
জানতাম আপনি চুপ করে থাকা ছাড়া আর কিছুই এখন পারবেন না, কারণ আপনিও আমাকে ভালোবাসেন তাই। না, আপনার মনের ধারণা ভুল। দেখেন, আমি কাল আম্মুর সাথে কথা বলে আপনার বাসায় আপনাকে দিয়ে আসবো। আর আমাদের মধ্যে যা কিছু আম্মু ঠিক করেছে সবকিছুর জন্য আমি ক্ষমা চেয়ে নেব। এত স্বার্থপর কিভাবে হলেন আপনি? আমাকে যাতে এত দূরে ঠেলে দিয়েছেন, তাহলে ওই দিন জঙ্গল থেকে ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন কেন? ওরা যদি আমাকে কুকুরের মতো খেয়ে ফেলতো, মনে হয়তো তখন ভালো ছিল। আমি জানতাম আপনি এরকম কিছু একটা আমাকে বলবেন, তাই আমিও আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই দেখেন। কি এটা? এটা তো বিষের বোতল মনে হচ্ছে। ঠিক ধরেছেন, এটা একটা বিষের বোতল। আমাকে যেহেতু চলেই যেতে হবে, এমনিতেই আপনাদের ছাড়া, বিশেষ করে আপনাকে ছাড়া বাঁচা অসম্ভব। এর আগেই নিজে মরে যাওয়া অনেক ভালো। একদম না, আমি বলছি বোতলটা আমাকে দিয়ে দেন প্লিজ। না, আগে বলেন আপনি আমাকে ভালোবাসবেন। আরে নিশাত, পাগলামি করবেন না, বোতলটা আমার কাছে দিয়ে দেন। ওকে, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব, এখন বোতলটা প্লিজ আমার কাছে দিন। না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভেতরে আপনি যদি আমাকে ভালোবাসি না বলেন, তাহলে একটা মানুষ এখন আপনার সামনে এখন পৃথিবী থেকে চিরবিদায় নেবে। আমি বলছি তো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ও আচ্ছা, তার মানে আপনি বলবেন না? ওকে, 1 2 3। 3 বলার পর নিশাত যখনই মুখে দিতেই যাবে, আরিয়ান বলল যে ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা বেশ, আমি আপনাকে ভালোবাসি, প্লিজ খাবেন না। না না, আমি আপনাকে ভালোবাসি নিশাত। নিশাত আরিয়ানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে দেরি, কিন্তু জড়িয়ে ধরতে দেরি করেনি। নিশাত বোতলটা ফেলে দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরলো জাপটে। নিশাতের কান্নার কারণে আরিয়ানের পুরো শার্ট একদম ভিজে গেছে। আরিয়ান এই মুহূর্তে আর কি করবে? বেচারা কিছু না পেরে নিশাতকে জড়িয়ে ধরল। অবশেষে নিশাত তার ভালোবাসা জয় করে নিল। শুরু হলো তাদের নতুন জীবনের নতুন পথ চলা। নিশাত আরিয়ান দুজনকে জড়িয়ে ধরে আছে। আরিয়ান অবশেষে নিশাতের কাছে হার মানল, কারণ আরিয়ান বুঝতে পারছিল যে নিশাতের জন্য ওর মনে যা কিছু এসেছে সব এমনি আসেনি, ভালোবাসার কারণেই এসেছে। আরিয়ান মুখে না বললেও নিজের মনে মধ্যে নিশাতকে ভালোবেসে ফেলেছে। জানেন, এখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী, ভাগ্যবান মনে হচ্ছে। কেন? এরকমটা কেন মনে হচ্ছে? কারণ ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া, এটার থেকে আর মূল্যবান কিছু পাওয়ার নেই, বুঝেছেন? জি বুঝেছি, এবার তো ছাড়েন, ছাড়া যে কেউ এসে যাবে তো। এই চুপ, কেউ আসলে কি হয়েছে? আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি নাকি? আমি তো আমার বরকে জড়িয়ে ধরেছি। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হবে তো। দেখেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবেন না প্লিজ। আমি এখন আপনাকে ছাড়ছি না, অনেক কষ্ট দিয়েছেন আমাকে। কি মনে করেছেন আপনাকে আমি এত সহজে ছেড়ে দেবো? তাই বুঝি? ওকে, শক্ত করে ধরে রাখেন। আপনি আমার সাথে মজা করছেন তাই না? না, আপনার একটা কথা শুনে না হেসে পারছি না। আবারও হাসছেন? কি এমন কথা যে সব দাঁত একসাথে বের করে হাসছেন? না এমনি, থাক, বাদ দেন এটা। নিষেধ আর কিছু বলতে যাবে, তখনই হঠাৎ পাশ থেকে কারো হাসির শব্দ শুনে নিষেধ আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিল। এরপর ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে যে মিহা আমাদের এই অবস্থা দেখে হাসছে। আমরা দুজনে বেশ লজ্জায় পড়ে গেলাম। নিশা তো নিজের দিকে তাকিয়ে আছে, আমিও না বোঝার ভান করে পিছন দিকে তাকিয়ে আছি। এ মা, আমি এসে ভুল করে ফেললাম তাই না? ইস ভাবি, আমার কথাটা মিলল তো? বলছিলাম না তোমার সাথে ভাইয়ার কিছু চলছে। ওকে, তোমরা আবার রোম্যান্স শুরু করো, আমি গেলাম তাহলে। ও হ্যাঁ, আবার বেশি ফুল মোডে যেও না, বাসর রাতের জন্য কিছু বাকি রেখো। মিহা কথাটা বলে নিষেধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে দৌড় দিয়ে নিচে চলে গেল। মিহা চলে যাওয়ার পর আমি আবার নিশাতের দিকে তাকালাম। নিশা তো আমার দিকে তাকিয়ে আছে, ও চোখে মুখে অনেক মায়া। ও চোখ যেন আমায় কিছু বলতে চাইছে। জি, কিছু বলবেন? কখন আমাকে ছেড়ে যাবেন না তো আরিয়ান? কথা দেন আমাকে। না, কখনো আপনাকে ছেড়ে যাব না, কথা দিলাম। কথাটা বলার সাথে সাথে আকাশে একটা বাজ পড়লো। নিষাদ ভয় পেয়ে সোজা আমার বুকে এসে মুখ লুকালো। বাজ পড়ার পর ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। আমি আর নিষাদ দুজনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। নিষাদ আমাকে ছেড়ে দিয়ে আমার চোখের পানি মুছছে ওর হাত দিয়ে, আমিও চোখের পানি মুছছি। এরকম করে এক পর্যায়ে অনেক সময় ধরে দুজন মিলে অনেক দুষ্টুমি করলাম।
এরপর নিশাদের একটা হাত ধরে টান দিলাম আর নিশাদ সোজা আমার বুকে এসে পড়লো। নিশাদ আমার দিকে তাকিয়ে আছে, ওর ঠোঁট তো খুব কাঁপছে, ওরে হালকা একটা বৃষ্টির পানি। বৃষ্টির কারণে চুলগুলো ভিজের মুখের কাছে চলে আসলো। আমি আমার হাত দিয়ে চুলগুলোর মুখ থেকে সরিয়ে দিলাম। এরপর মুখে হাত দিলাম। ওর মুখে হাত দিতে নিশা চোখটা বন্ধ করে দিল। এরপর আমি ওর মাথায় হাত দিয়ে ওর কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। এরপর ওকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম। এরপর ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে গোসলখানায় বসিয়ে দিলাম। এরপর ঝর্ণার পানি ছেড়ে দিলাম। আরিয়ান কি করছেন? চুপ, আমরা এখন গোসল করব। কিন্তু নিশাদ কিছু একটা বলতে গিয়েও বলতে পারলো না, কারণ তার আগে আমি তাকে চুপ করিয়ে দিয়েছি। ঝর্ণার পানিতে নিশাদ আর আমার পুরো শরীরটা ভিজে একদম জবজব হয়ে গেছে। আমি ওর মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। নিশাদ তার নিঃশ্বাস যেন আরো ঘন ঘন করে ফেলছে। আমি নিশাদের মুখে হাত দিয়ে ও যেন কেঁপে উঠলো। তারপর ওর ঘাড়ে একটা কিস দিলাম। হঠাৎ মনে হলো এই না, আমি বিয়ের আগে নিশাদের সাথে এইসব কি করছি, এগুলো এটা আমার একদম উচিত হচ্ছে না। আমি নিশাদকে সাথে সাথে ছেড়ে দিলাম। নিশাদ হঠাৎ আরিয়ানের ছোঁয়া না পেয়ে চোখটা মেলে দেখে যে আরিয়ান অন্যদিকে ফিরে আছে। কি হলো আপনার? থেমে গেলেন কেন? নিশাদ, আমরা যা করছি এটা খুব খারাপ। আমাদের এখনো তো বিয়েই হয়নি। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এসব হলে সমস্যা নেই, কিন্তু বিয়ের আগে না এসব করা একদমই উচিত না। তো আপনি গোসল করে রুমে চলে যান। আম্মু না হলে আপনাকে খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসবে, আর এসে যদি এই অবস্থায় দেখে খুব খারাপ ভাববে। আমি বাইরে আছি, আপনি গোসল করে দিন, ঠিক আছে? নিশাদ আরিয়ানের বিহেভ দেখে যতটা না অবাক হলো, তার থেকে তার কথাগুলো শুনে অনেক খুশি হলো। কারণ আরিয়ানের মতো নিশাদকে কেউ বুঝবে না, তাই তো নিশাদ আরিয়ানকে এত ভালোবাসে। এরপর নিশাদ গোসল সেরে তার রুমে চলে যায়। এরপর আরিয়ান ওয়াশরুমে ঢুকে গোসল করে নেয়। এইভাবে দুজন দুজনের কেয়ারের মাধ্যমে আরো কয়েকদিন চলে যায়। আজ আরিয়ানের আর নিশাতের বিয়ে। দেশে এখন মহামারী থাকায় বড় করে কোনো অনুষ্ঠান করেনি, ছোট্ট করে বিয়েটা হয়ে গেল। নিশাদ বাসর রাতে বসে আছে আরিয়ানের জন্য। আরিয়ান রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিশাদের সাথে সবসময় আরিয়ান থাকে, অথচ আজ তাদের বিয়ে হলো। রুমে ঢুকতে তার মধ্যে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। হঠাৎ কেউ একজন আরিয়ানকে পিছন থেকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে নিল। আরিয়ান ভিতরে ঢোকার পর দেখলো যে রুমটা অনেক ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর করে সাজানো রয়েছে। রুমের চারিদিক দেখার পর আরিয়ান হঠাৎ চোখ গেল খাটের ওপরে। নিশাদ আরিয়ানকে দেখতে পেয়ে খাট থেকে নেমে আরিয়ানের পা ধরে সালাম করতে যাবে, তখনই আরিয়ান নিশাদকে ধরে ফেললো। এরপর বললো যে তোমার জায়গা ওই ঘরে না, তোমার জায়গা আমার বুকে। এই বলে নিশাদকে আরিয়ান তার বুকে টেনে নিল। এরপর তারা দুজনে অজু করে দুরাকাত নফল নামাজ পড়ে নিল। তাদের বাকি জীবন যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য তার কাছে দোয়া করলো। এরপর দুজনে চেঞ্জ হয়ে নিশাদ গিয়ে আগে বিছানায় বসে পড়লো। আরিয়ান আস্তে আস্তে বিছানায় গিয়ে বসলো। নিশাদ এবার খুবই লজ্জা পাচ্ছে। কি হলো, কিছু বলছে না যে? কি বলবো, আপনি বলেন, আমি শুনছি তো। আপনি খুশি তো নিশাদ? না না মানে খুশি না আপনি? না, আমার তো এখনো সবকিছু পাওয়া হয়নি। আমাকে তো পেয়েছেন, আর কি চান? সত্যি যা চাই তাই দিবেন? বলে তো একবার দেখেন। এদিকে আসেন, কানে কানে বলি। আসলে আমার না আপনার মতো এরকম আরেকটা আরিয়ান চাই, দেবেন? কথাটা বলে নিশাদ একদম লজ্জায় লাল হয়ে গেল। ওইলে বাবাইলে, আমার একমাত্র বইয়ের কথা কখনো কি ফেলতে পারি? তাহলে শুরু করে। এ মা, কি শুরু করবো? আমি নিশাদকে রাগানোর জন্য কথাটা বললাম। কি বলারে, এটারে তো সবকিছু বলে দিতে হয়। লাইট অফ করলাম, নাও এবং স্টার্ট। ওকে স্টার্ট। আমি আমার বউয়ের কথায় আমাদের বেবিকে আনতে যাচ্ছি। সবকিছু অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু। আমরা কিন্তু স্টার্ট করলাম, আপনারা আবার স্টার্ট করতে চেন না। স্টার্ট করতে হলে বিয়ের পরে স্টার্ট করেন, কেমন? আজকের গল্প এখানেই শেষ। দেখা হবে নতুন একটা গল্পে। নেক্সট গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।